হ্যালো, হ্যালো, কেমন আছো বন্ধুরা? হ্যাঁ, আমার ইয়েটা দে তো। হ্যালো বন্ধুরা, শুনতে পাচ্ছ আমার গলা? পরিষ্কার শোনা যাচ্ছে? একটু যদি কেউ লাইভে এসে বলো আমাকে। অসংখ্য ধন্যবাদ দাদা, সব পরিষ্কার, ধন্যবাদ। দু একজন একটু লাইভে জয়েন হোক, তারপর আমি শুরু করি আমার ঘটনা বলা। কি বলো দাদা? শুভ সন্ধ্যা মহুয়াদি, কাকলিদি, গুড ইভিনিং, নমস্কার। তা আমি শুরু করে দিই? আমি শুরু করে দিচ্ছি তাহলে। আজকে আমার প্রথম গল্প আসছে সবাই, নাকি আমি আরেকটু ওয়েট করব? এসে গেছি রঞ্জিতা, গুড ইভিনিং। হ্যাঁ, এবার আমি শুরু করি। তো সোমদার কথা অনুসারে আমাকে সোমদা জিজ্ঞেস করেছিল যে তুমি একটা, মানে আমি সাধারণ ঘরের মেয়ে হয়ে, সাধারণ ঘরের বউ হয়ে কি করে আমার এই প্যারানর্মাল সোসাইটি বা প্যারানর্মালের ওপর এত ইন্টারেস্ট জাগলো। ঠিক আছে, প্রথমেই বলি আমার যে ঘটনাটা। সর্বপ্রথম আমার যেটা আমার মনে দাগ কেটেছিল, যখন আমার 4 বছর বয়স, তখন আমার মায়ের ভাই, মানে মায়ের পরে আরো 2 ভাই ছিল, ছোট মামার ওপরের ভাই, আমি যাকে রাঙা মামা বলি, সে, গুড ইভিনিং সুদীপ্তা দি, সোনাল, উর্মিদি, শুভ সন্ধ্যা, তুমি কেমন আছো? তাহলে আমি শুরু করি। তো সোমদা আমাকে জিজ্ঞেস করেছিল কেন এর প্রতি ইন্টারেস্ট হয়। তো আমি যেটা যেটা আমি তাহলে বলা শুরু করি যে কারণে আমার ইন্টারেস্ট। তো মায়ের পরে 2 ভাই ছিল, ছোট মামার ওপরে যে ভাই, তাকে আমি রাঙা মামা বলে থাকি। ঠিক আছে, তো আমি হচ্ছে মামার বাড়ির একদম প্যাম্পার্ড চাইল্ড, কারণ আমি হচ্ছে মামার বাড়ির সব থেকে ছোট সদস্য, এবং খুব, হ্যাঁ জয়িতাদি, থ্যাংক ইউ। তা যেহেতু আমি বাড়ির একদম ছোট, এরপরে আমার যে দিদি রয়েছে, সেই দিদিটা 8 বছরের বড় আমার থেকে, তারপরে আরো একদম যে বড় দিদি, সে আমার থেকে 20 বছরের বড়। ঠিক আছে, যার জন্য আমি তাদের কাছে বোন না, সন্তান। তা যাই হোক, আমি বলি ঘটনাটা। যখন ওই রাঙা মামা চলে যায় হচ্ছে একদম হঠাৎ করেই চলে যায়। সে, তার হচ্ছে চোরা জন্ডিস হয়েছিল, কিন্তু হঠাৎ করে আমার সাথে যেদিন দেখা করতে আসে, তার আগে ওনার জন্ডিস হয়েছিল, বললামই চোরা জন্ডিস হয়েছে, এবং ছোটবেলায় না তার মৃগী রোগ ছিল, কিন্তু বড় হওয়ার পর না অনেকটা সেরে গেছিল, এবং বহু বছর পর পর ওই মৃগী রোগটা ফিরে আসতো ওষুধ খাওয়ার পর।
তা যেহেতু চোরা জন্ডিস হয়েছে এবং আমার মামার বাড়ি আর আমি যেখানে থাকি ব্যারাকপুরে, সব মামার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে আমার, এবং কাছাকাছি, এবং দিদিদেরও বিয়ে হয়েছে কাছাকাছি এরিয়াতে, ঠিক আছে। তো অনেকদিন ওই রাঙা মামা আমাকে দেখতে আসেনি, আমার তখন 4 বছর বয়স। তো বলে রাখি, ওই রাঙা মামা আর আমার বাবা হচ্ছে দুজনের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, একদম ছোট্টবেলাকার ইয়ার দোস্ত। তা এবার যখন রাঙা মামা বৃহস্পতিবার ইয়েতে এসেছিল, আমার ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো যাই হোক উনি 1 জুন মারা গেছিলেন। তো উনি যখন আসেন আমাদের বাড়িতে, তো বৃহস্পতিবার এরকম কিছু ছিল, তা উনি আসেন আমার সাথে বসে আঁকেন। উনি খুব ভালো, রাঙা মামা খুব ভালো ড্রয়িং করতে পারতো। একটা বসে বসে বাড়ি এঁকে দেয়, একটা জাহাজ আঁকে, একটা গাড়ি আঁকে, সঙ্গে আমার সাথে বসে বসে রং করে, ঠিক আছে। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি মামা, প্লিজ কোনো পাঠিও না, লাভ সাইন আমাকেই পাঠাচ্ছ আমার ফোন থেকে, প্লিজ করো না। তা এবার বলে রাখি, রাঙা মামা যখন এসছে, এবার এসে এইসব করেছে, তা মা খুব বকাবকি করেছিল যে তুই কেন এসছিস এই শরীর খারাপের মধ্যে। তো রাঙা মামা আমাকে পম বলে ডাকতো, তো বলেছিল যে পমকে আমি অনেকদিন দেখিনি, তাই পমকে আমি দেখতে এসছি। হ্যাঁ, পমকে আমি দেখতে এসছি, খুব মন খারাপ করছিল ওর জন্য। তা এবার এসছে, তা বসে বসে খাচ্ছে। তা মা বলছে তোকে তো এখন কিছুই দেয়া যাবে না। আর আমার মামার, রাঙা মামা ছিল, প্রচন্ড খেতে ভালোবাসতো, ঠিক আছে, প্রচন্ড খেতে ভালোবাসতো। তো যেহেতু চোরা জন্ডিস হয়েছে, তখন তো সমস্ত মানে খাবার দাবার নিষেধ ওনার। তা মা বললো তোকে তো কিছুই দিতে পারবো না, তো তুই শুকনো মুখে আসবি, তাই একটু সেরে এসে গেলে, তখন সেরে উঠলে তুই আসতিস আমার কাছে। তা বলছে না না আমি আসি, আমার ভালো লাগছে না পমকে ছাড়া থাকতে। তা বাবাও এসছে অফিস থেকে, বাবাও এসে এক প্রস্ত ওকে বললো যে রাঙা মামাকে, যে তুই কেন এসছিস আবার এই শরীর খারাপের মধ্যে, এত দূর যাবি সাইকেল চালিয়ে চালিয়ে, কি দরকার তোর এখানে আসার, তুই বলতে পারতিস কালকে তো ওকে নিয়ে যেতাম আমি। তা বলছে অনেকদিন ও যায়নি বা আমিও দেখিনি, এই কারণে গেছে। তা রাঙা মামা, আরে পাঠা, হ্যাঁ ওকে বকছি, মানে বলছি, আমার আর একটা ফোন থেকে ও আমাকেই পাঠাচ্ছিল। যাই হোক, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো রাঙা মামা বসে বসে যায়, বসে বসে অনেকক্ষণ গল্প করে, রাত প্রায় 10টা বাজে। তখন বাবা বলছে এত রাত হয়ে গেছে, তুই চলে যা, রাত 10টা বাজে। তো রাঙা মামা সেই দিনের মতন চলে যায়, কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরই ওখানে অজ্ঞান হয়ে যায়। এবং ওখানে যেহেতু এলাকার মধ্যেই আমার মামার বাড়ি ছিল, তো লোকজন জানতো, চিনতো, তো ওখানকার লোকজনই খবর দেয়। রাত্রির বেলা নিয়ে যায় হসপিটালে মামি আমাদের, আমার 5 মামা 5 মাসি আমার, তো আরু মামারা এসে নিয়ে যায় ওকে, হসপিটালে নিয়ে যায়। কিন্তু সেই যে অজ্ঞান হয়েছিল, তারপরে কিন্তু আর কোনো দিন সে ওঠেনি, মানে সে এক্সপায়ার করে। যাই হোক, ওই মামা মারা যাওয়ার পর তো পুরো ফ্যামিলি, যেহেতু ছোট মামার ওপরের জন এবং 4 ভাইয়ের, না 3 ভাইয়ের খুব আদরের, দিদিদের আদরের ভাই, মানে শোকটা সামলাতে খুবই, কি বলবো, বুঝতেই পারছো তোমরা, একটা ফ্যামিলিতে যে এরকম চলে যায় হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, তাহলে তার ফ্যামিলিতে কি হতে পারে। কিন্তু আসল কথায় আসি, এবার শুরু হয় ওই রাঙা মামা মারা যাওয়ার পর থেকে শুরু হয় হচ্ছে ওনার দেখা দেয়া, মানে উনি হয়তো রিয়েলাইজই করতে পারেননি উনি মারা গেছেন। এবং এটা আমি নিজের চোখে দেখেছি, রাঙা মামা আসতো, বসতো, আমার সাথে কথা বলতো। এবার আমার যেহেতু 4 বছর বয়স, আমার সেহেতু মানে রিয়েলাইজ ছিল না যে একটা মানুষ চলে যাওয়ার পর সে আর কখনো ফিরে আসতে পারে না। এবং আমি ওনার সাথে বহুক্ষণ বসে বসে খেলতাম, কিন্তু
যখন খেলতাম তখন কিন্তু মনে হতো না সে আমার রাঙা মামা না, সে একজন আত্মা বসে রয়েছে। এরকমও হয়েছে মা তাকে অনেকবার আমার সাথে খেলতে দেখে মা তাকে বলেছে তুই চলে যা, তুই বারবার কেন ফিরে আসছিস এখানে, তোর এই জগৎটা তোর নয়, তুই চলে যা চলে যা। এই করতে করতে তো শ্রাদ্ধ গেল। শ্রাদ্ধের দিন ছোটখাটো করে মানে মোটামুটি করে শ্রাদ্ধ যেটুকু নিয়ম আচার করার দরকার সেইটুকু, লোক খাওয়ানো হয়নি, যেহেতু একদম ইয়াং, তখন মামার বয়স 32 বছর। তখন মানে আমার বয়সে আমার মামা মারা গেছে। হ্যাঁ, তো রাঙা মামা যখন মারা গেল, যেদিন শ্রাদ্ধ হলো সেদিন খাবার দাবার দেয়া হয়েছে। তা ও যেহেতু খুব খেতে ভালোবাসতো, বিশেষ করে মাছ জাতীয় জিনিস, মাছ খুব ভালোবাসতো, মাংস ডিমের থেকেও বা নিরামিষের থেকেও। হ্যাঁ দাদা, ও বুঝতে পারেনি, বহুবার ও ফিরে এসছে, আমি বহুবার দেখেছি তাকে। যাই হোক, আমি আস্তে আস্তে বলছি ঘটনাগুলো। তা ওনাকে যখন খাবার, ফটোর সামনে খাবার দেয়া হয় সব রকম নিয়ে, দরজা বন্ধ করে দেয়া হয় এবং দরজা যখন খোলা হয় দেখা যায় ও কিন্তু একটা মানুষ যেমন পরিপাটি করে মাছ খায়, মাছ বেছে শুক্তো দিয়ে সবকিছু পরিপাটি একটা মানুষের খাওয়া। যে আমরা যে ভাববো বেড়াল আসবে বা অন্য কেউ ঢুকে খেয়ে গেছে, কিন্তু তা তো নয়। দরজাটা বন্ধ, জানলাও বন্ধ, ঠিক আছে, জানলাও বন্ধ। তা কোথা দিয়ে বেড়াল আসবে? এটা আমার মাথায় প্রথম একটা দেখি, তখন আমার মনে হয়েছিল যে বন্ধ দরজার ওইটুকু, মানে 4 বছরের বাচ্চার যখন আমি, তখন আমার মাথায় এটাই হয়েছিল বন্ধ দরজার মধ্যে ওরকম খাবার কি করে খেতে পারে। এই ঘটনা। তারপর আমি দেখতাম আগেকার, মানে আমি যখন, আমার এখন 32 বছর বয়স, মোটামুটি তখন ধরো খুব লোডশেডিং হতো। আমার ছোটবেলায় আমি দেখেছি প্রচুর লোডশেডিং হতো। তো লোডশেডিং হয়ে গেলেই আমার মা কি করতো, আমাকে সাথে নিয়ে হাত ধরে, মানে দরজা জানলা খোলা, কোনো তালা ফালা দেওয়ার কোনো বালাই নেই, ওই দরজা জানলা খোলা রেখেই মা সিধা নিচে চলে আসতো, হয় বাড়িওয়ালার বাড়িতে নিচে চলে থাকতো, মানে নিচে আসতো, বাড়িওয়ালার কাছে বসে থাকতো, আর না হলে রাস্তায় বেরিয়ে হাঁটা চলা করতো। যতক্ষণ বাবা না আসতো বা কারেন্ট না আসতো ততক্ষণ অব্দি মা কিন্তু আমাকে সাথে নিয়ে ঘুরে বেড়াতো। মা ঢুকতে পারতো না, মানে ও সর্বক্ষণ, রাঙা মামা এরকম হয়েছে সর্বক্ষণ দেখা দিত। ইভেন মা যদি বাথরুমে যেত, এটা আমিও, মানে আমি নিজে রিয়েলাইজ করেছি, মামাকে অনেক সময় আমি দেখতে পেয়েছি, তার সাথে খেলেছি, গল্প করেছি, শুয়েছি, এদিকে মা কিন্তু বাথরুমে রয়েছে। পরে মা যখন আমার হাসি আওয়াজ পাচ্ছে, দুষ্টুমি করার আওয়াজ পাচ্ছে, তখন মা এসে দেখছে যে কেউ নেই, তখন বলছে তুই আবার এসছিস, তুই চলে যা। তা এই করতে করতে হলো, উনি কিন্তু সবাইকে দেখা দিয়েছেন, ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে, ইভেন যারা জানতো না উনি মারা গেছেন, বন্ধুদের সাথে গিয়ে উনি কিন্তু ওখানে দাঁড়িয়ে গল্প করেছেন, গল্প করে করেছেন। যখন চলে আসছে তখন বলে এসছিল সেই বন্ধুদের, না ছুঁতে পারতাম না, না দাদা আমি সোমদা ছুঁতে পারতাম না। উনি কিন্তু গল্পই করতেন আমার সাথে, গল্প করতেন, হাসি মজা করতেন, বল খেলতেন, এরকম আমরা খেলেছি, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন ছুঁতে পারিনি ওনাকে। তা উনি যখন চলে আসেন তখন কিন্তু ওই বন্ধুদের বলে আসেন, আমার এটাই তোদের সাথে লাস্ট দেখা, আর আমাকে কোনোদিন দেখতে পাবি না। ওরা পরবর্তীকালে জিজ্ঞেস করেছে যে কেন হয়েছে, কেন তুই এই কথাটা বলছিস, ও কিন্তু কোনো উত্তর দেয়নি। কিছুটা যাওয়ার পর ও কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে। পরে ওর বন্ধুরা যখন বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছে তখন জানতে পারে সে কিন্তু মারা গেছে, ঠিক আছে। এই ঘটনাটা হলো আমার একটা মনে, মানে 4 বছর বয়সে একটা দাগ কেটে গেছিল, ঠিক আছে। তারপরে আমার যখন আবার বিয়ে হয়, তখন আমার যখন বিয়ে হচ্ছে, মানে আমার 2012-তে বিয়ে হয়েছে, 23শে নভেম্বর। 23শে নভেম্বরের আগে আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তা আমার বর আমাকে রাত্রিবেলা ফোন করে, তার আগে সারাদিন কথাবার্তা হয়নি, রাত্রিবেলা একটু সুযোগ পেয়েছি কথা বলতে। আমার বরের সাথে কথা বলতে বলতে আমার হঠাৎ চোখ যায়, তখন বাজে রাত 3টে, উনি কিন্তু রাত 3টের সময়তেই মারা গেছিলেন।
ঠিক রাত 3টে। এবার যেহেতু বিয়ে বাড়ি, বিয়ের আগের দিন লোকজন রয়েছে আমার পাশে, কারু দিদিরা শুয়ে রয়েছে, নিচে জামাইবাবুরা রয়েছে, এরকম করে লোকজন নিয়ে রয়েছে, কিন্তু যে আরে ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছে, ঠিক আছে, কেউ যদি উঠতে যায় তার ঘাড়ে তো পা লাগতে পারে, ওর জন্য ডিম লাইট জ্বালানো রয়েছে। তা আমি আমার বরের সাথে কথা বলতে বলতে আমি দেখি ওই আমাদের একটা কাঠের আলমারি আছে, মানে বেসিক্যালি আমার বইয়ের আলমারি ওটা, ওই আলমারির পাশে দাঁড়িয়ে আমাকে দেখে এক দৃষ্টিতে দেখছে আর স্নিগ্ধ ভাবে হাসছে, যেন কত মানে খুশি হয়েছে আমার বিয়েতে, সে যে আসতে পারেনি বা সে আমাকে দেখছে, মানে কত খুশি হয়েছে সে আমাকে দেখে, এরকম ভাবে একটা হাসি দিচ্ছে। এবার আমি কথা বলতে বলতে হট করে চোখটা গেছে, দেখছি কি উনি দাঁড়িয়ে রয়েছেন এরকম হাসছে, বেশ মানে 5-6 মিনিট হয়েছে, তারপরে আস্তে আস্তে উনি কিন্তু মিলিয়ে যান। এবার আস্তে আস্তে মিলিয়ে যাতে এবার আমার গাটা না একটু ভারী হয়ে গেছে, আমি না চিৎকার করে উঠে বসেছি রাঙা মামা বলে। এবার আমি যেই চিৎকার করে উঠেছি, বর তো ছিলই ফোনে, ও বলছে কি হয়েছে কি হয়েছে, তারপরে আমার দিদিরা উঠেছে, কিরে কি হয়েছে, রাঙা মামা এসেছিল না, ওরা হয়তো বিশ্বাস করেনি বা কেউ করেছে, যেহেতু ওরাও দেখেছে। এবার অনেক 1994 সালে মারা গেছে যিনি, সে 2012তে এসে দেখা দেবে, এটাও মানে একটা আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এইটাই হচ্ছে রাঙা মামার সাথে আমার শেষ দেখা, ঠিক আছে। আর আমি কিন্তু আমার ওই বিয়ের পর, আমি কিন্তু আজ আমার 12 বছর প্রায় হতে চললো বিয়ে, আমি কিন্তু রাঙা মামাকে আর কোনো দিন দেখতে পাইনি বা তার কোনো কিছু অনুভূতি করতে পারিনি আমি, ঠিক আছে। দ্বিতীয় ঘটনায় আসি, আর একটা ইন্টারেস্টিং ঘটনায়। আমি যখন ক্লাস 9 কিংবা 10-এ পড়ি, ঠিক আছে, আমি যখন ক্লাস 9 না 9-এ পড়ি, ঠিক আছে, তা আমার যে বড় মামার 2 মেয়ে, বড় মেয়েকে আমি বলি বড় মামা, আর ছোট মেয়েকে বলি মেজ দিদি, বদ দিদি আর মেজ দিদি, ঠিক আছে। আমার মামাদের হচ্ছে 3 মামা 4 মেয়ে, ঠিক আছে, 4 মেয়ে, বদ দিদি, মেজ দিদি, শেষ দিদি, ছোট দিদি, এবং তাদের একমাত্র আদরের বোন আমি। তা ওই মেজ দিদির সাথে ঘটনা, তা আমি কি জানতাম তখনকার দিনে রাঙা মামার আত্মা শান্তি পান, আমিও চাই রাঙা মামা যেন চিরকাল যেখানেই থাকুক না কেন বা জন্মেই যাক না কেন, সে যেন শান্তি পায়। যে অল্প বয়সে সে যখন সবকিছু ছেড়ে, সব বিয়ে ছেড়ে চলে যেতে হয়েছে, সে যেন এই জীবনে যদি পেয়ে থাকে এই জীবনটা, তাহলে সে যেন অনেক বছর বাঁচে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমি আমার রাঙা মামার জন্য। তা এবার বলি, তা আমার যে এবার আসিয়া মেজ দিদির ঘটনায়। মেজ দিদির সাথে উনি তোমাকে খুব ভালোবাসতেন, তাই লাস্ট দেখা দেখতে এসেছিলেন। হ্যাঁ কাকলিদি, লাস্ট দেখা আমাকে দেখে গেছে। এই 2012-র পর আমি বা আমার ফ্যামিলির কেউ ওনাকে কিন্তু দেখতে পাইনি। ওই 2012-তেই লাস্ট দেখা আমার, মানে ফ্যামিলিরও লাস্ট দেখা ওটা। তা দ্বিতীয় ঘটনাটায় আসি। আমার মেজ দিদির বিয়ে হয়েছে, যেহেতু অনেকটাই বড়, বললাম যে আমার বদ দিদি আমার থেকে 20 বছরের বড়, মেজ দিদি 17 বছরের বড়, শেষ দিদি হচ্ছে তোমার 14 বছরের বড়, আর ওই দিদি হচ্ছে 8 বছর, ছোট দিদি হচ্ছে 8 বছরের বড়। ঠাকুর নিশ্চয়ই শান্তি দেবেন। হ্যাঁ জয়িতা দি, তাই প্রার্থনা করি, মামা যেখানেই থাক ভালো থাক। তা এবার আসি, ওই দিদির যখন বিয়ে হয়, বিয়ের পর বাচ্চা হয়ে গেছে, দিদির তখন 2.5 বছরে 2টো যমজ মেয়ে হয়েছে। তারপরে দিদি হচ্ছে 2 ননদ 1 ভাসুর, আর মানে 2 ননদ বলতে 2 ননদই বড়, জামাইবাবু হচ্ছে, আমি যাকে জামাইবাবু বলি তার নাম হচ্ছে জয়ন্ত। তা ওই জয়ন্তদার হচ্ছে সবচেয়ে ছোট, আর দিদি হচ্ছে বাড়ির সব থেকে ছোট। তো যা হয় আর কি, একসাথে থাকতে থাকতে ননদের সাথে একটু খোটাখুটির সম্পর্ক থেকেই থাকে, ওরও তাই ছিল। ছোট ননদের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু বড় ননদ খুব ভালো মানুষ,
আছেন এখনো অবধি, তার সাথে আমার নিজস্ব কন্ট্যাক্ট আছে এবং আমি তাদের আর একটা বাড়ির মেয়ে। কোনোদিন মনে হয়নি ওই বাড়িটা আমার জামাইবাবুর বা আমার দিদির শ্বশুর বাড়ি। আমি কিন্তু নিজের এখনো অবধি এত বড় হয়ে গেছি আমি, আমার ছেলে এত বড় হয়ে গেছে, তাও কিন্তু কোনো আদর কম হয়নি। তা বলি, ওই দিদি যখন মারা যায়, দিদির ননদ মারা গেছেন বাচ্চা হতে গিয়ে, ডাক্তারের ইয়েতে মারা যান। মারা যাওয়ার পর উনি যখন কাজ ফাজ হয়ে যায়, দিদির কে কিন্তু উনি দেখা দিতে শুরু করেন। এবার আমি বলি কি, আমি যেহেতু বলেছি আমার মামার বাড়ি ব্যারাকপুরের মধ্যে, ঠিক আছে, আর আমার দুটো গলি বাদ দিয়ে ওই মেজ দিদির শ্বশুর বাড়ি, ঠিক আছে। আমি ওখানে মেজ দিদির পাড়া মানে দুটো বাড়ির পরেই জয়ন্তদার বন্ধুর কাছে পড়তে যেতাম হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তা যেহেতু সপ্তাহে 3 দিন পড়াতো, আমি করতাম কি, আমি স্কুল থেকে সোজা বাড়ি না এসে আমি দিদির বাড়ি চলে যেতাম, পড়ে আমি একবারে বাড়ি চলে মানে জামাইবাবু আমাকে বাড়ি দিয়ে আসতো। এই হচ্ছে সোম বুধ শুক্র আমি পড়তে যেতাম, ঠিক আছে। ওই সোম বুধ শুক্র আমার ওখান থেকে দিদির বাড়ি যেতাম, দিদির বাড়ি থেকে পড়ে জামাইবাবু আবার বাড়ি দিয়ে আসতো আমাকে। এবার হয়েছে কি, এবার দিদি যখন ওই ননদটি মারা যায় ডাক্তারদের ভুলের বসে, এবং বাচ্চাটির এতটাই বাচ্চাটার মুখটাও মা দেখতে পারেনি। দিদিটির নাম হচ্ছে মিলি। তা ওই মিলি দিদি মারা যাওয়ার পর মানে আমার দিদিকে প্রচন্ড ভাবে দেখা দিতে শুরু করে। কাজ হয়ে যাওয়ার পরও ভালোভাবে শ্রাদ্ধ শান্তি করেছে, বড়ভাবেই করেছে তারা, কিন্তু ও মারা যাওয়ার পর দিদিকে দেখা দিতে শুরু করে। তো একদিন আমি স্কুল থেকে ওদের বাড়িতে গেছি। হ্যাঁ, এবার যেহেতু বড় মামার কলিগের সাথে আমার দিদির কলিগের ছেলের সাথে বিয়ে হয়েছিল, সেই সূত্রে আমি ওর শ্বশুর শাশুড়িকেও মামা মামি বলতাম। তা আমি ঢুকেছি। এবার বলে রাখি, ওদের বাড়িটা হচ্ছে দোতলা, নিচের তলাটায় ওই মামা মামি থাকতো, ওপরের তলাটায় ওরা থাকতো। শুধু ওপরের ঘরে শুধু করাই ছিল, ঘরই করা ছিল, সব রান্নাঘর বাথরুম সব নিচেই ছিল ওদের। এবার আমি যখন গেছি, গিয়ে মামির সাথে দেখা করেছি, মামার সাথে দেখা করেছি, কি গো মামা ভালো আছো, বা মামি ভালো আছো? তো মামি বলছে, কি রে আজকে এত লেট হলো, একটু বাদেই পড়তে যেতে হবে, যা খেয়ে নে, দিদিকে বল খেতে দিয়ে দেবে তোকে। যে হ্যাঁ বলছি। তা আমি হাত মুখ ধুয়ে, যেহেতু ওদের বাথরুমটা নিচে, তা আমি হাত মুখ ধুয়ে ওপরে গেছি, ঠিক আছে। ব্যাগটা ওই মামা মামিদের ঘরে রেখে আমি ওপরে হাত মুখটা ধুয়ে শুধু ওপরে যাচ্ছি। গিয়ে এবার দেখছি আমার দিদি না ঠিক এরকম ভাবে চুলগুলোকে এরকম করেছে, সামনের দিকে ওর লম্বা লম্বা চুল, এরকম ভাবে বসে বিড়বিড় করে কথা বলছে। আমি ওকে গিয়ে এরকম ঠেলা দিয়েছি। হ্যাঁ, কি রে, কার সাথে কথা বলছিস, বিড়বিড় করছিস, কি রে, পাগল হয়ে গেলি নাকি? তা আমাকে তখন বলছে, কেন? আর আমি দেখছি কি, যখন ওকে দেখেছি ও আমার দিকে তাকিয়েছে, চোখগুলো পুরো লাল কটকট করছে। আমি ওকে বলছি, কি রে, কার সাথে কথা বলছিস? আর চোখগুলো ওরকম লাল হয়ে গেছে, ঘুমাসনি নাকি রাত্রির বেলা, খুব জ্বালিয়েছে মেয়ে দুটো? তা ও তখন বলছে, গুরু গম্ভীর ভাবেই বলছে আমাকে, আমি তো মিলিদির সাথে কথা বলছি। হ্যাঁ, তুই মিলিদির সাথে কথা বলছিস মানে? কই মিলিদি? যে মরে গেছে সে তোর সামনে বসে রয়েছে। কি বলছিস ভাই, এইসব ভুলভাল কথা? তা আমি 2009-তে ক্লাস 9-এই ছিলাম, ঠিক আছে। তো ক্লাস 9-এ ছিলাম, মিলিদি মরে গেছে আজ প্রায় 2 মাস হয়ে গেল। তুই তারপরে এখন তুই বলছিস মিলিদি বসে রয়েছে, কোথায় বসে রয়েছে? বলছি ওই তো ওই খাটের ওইখানটা বসে রয়েছে। আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো মিলিদি ফিলিদি কেউ নেই। আমি গিয়ে ওইখানটা বসলাম, ও যেখানটা দেখিয়েছে আমি ঠিক ওই জায়গাটা গিয়েই বসলাম। আমি তো তখনও জানি না এই ফুতে ধরা আবার কি হয় রে বাবা। ও তো আমি ওই সিনেমাতেই দেখেছি আর কার্টুন ফার্টুনেই যা দেখেছি ভূতে ধরা। এবার আমি বলছি, কই তোর কিরে, তুই যে বললি মিলিদি বসে আছে, তাহলে আমি বসলাম কি করে? গুল মারার জায়গা পাস না, যা খেতে দে, আমাকে পড়তে যেতে হবে। আজকে পড়তে যেতে ইচ্ছা করছে না, কিন্তু পড়তে যেতে হবে, খেতে দে। তা ও তো উঠে গিয়ে খেতে দিল, হয়ে গেল।
রাত্রির বেলা, সেই দিন রাত্রির বেলা জামাইবাবু বলছে, ঠিক আছে, এই ঘটনাগুলো আমরা পরে জেনেছি আর কি। জামাইবাবু বলছে হট করে না আমরা ঘুমাচ্ছি, হ্যাঁ, তা মেয়ে দুটোকে নিয়ে ও খাটে শুতো আর জামাইবাবু মাটিতে শুতো। তা জয়ন্তদা বলছে তখন প্রায় অনেক রাত, প্রায় 2-2:30টার কাছাকাছি হবে ওরকম। তো আমি শুনছি খট করে একটা আওয়াজ হলো দরজার, আমি উঠে পড়েছি। আর আমার জামাইবাবুর ঘুম খুব পাতলা, একটু কিছু আওয়াজে না ওর ঘুমটা ভেঙে যায় জামাইবাবু। তা ও উঠে দেখছে মানু পুরো, মানে একটু অকওয়ার্ড শুনতে লাগবে যদিও, উনি কিন্তু শুধু ব্রা আর প্যান্টি পরে, কিছু নেই, সামনের চুলগুলো ওরকম দিয়ে নিচে নামছে। ও গিয়ে কি করেছে, যেহেতু মেয়েরাও রয়েছে, ও গিয়ে একটা তোয়ালে নিয়ে ওকে জাগতে ধরেছে। ও বলছে যে হ্যাঁ, ও বলছে যে কি হলো, তুমি এরকম ভাবে নিচে নামছো, মা বাবা রয়েছে, কি অবস্থা? তা ও বলছে আমাকে ছাড়ো। ও আস্তে করেই বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি মিলির কাছে যাব, মিলি আমাকে ডাকছে। বলছে সর্দি তোমাকে ডাকছে? কোথায় ডাকছে? এখানে কোথায় মিলি রয়েছে? তুমি বারবার করে মিলিদি করো, কি কেউ তো কিচ্ছু নেই এখানে, আর কি মারছো? হ্যাঁ পূর্ণিমা দি, তা উনি বলছে তুমি ইয়ার্কি মারছো? কোথা থেকে আসবে তোমার ইয়ার্কি মারার জায়গা পাও না? হ্যাঁ, মিলিদি খালি সর্দিকে দেখতে পাই, করতে পায়, এরকম করে বকাঝকা দিয়ে ওকে তো ঘুম পাড়িয়ে দেওয়া হলো। সেই দিন গেল। আমি নেক্সট গেছি হচ্ছে সোমবার গেছি, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার গেছি, আবার ওর সাথে যেমন করি। এবার আমি গিয়ে দেখছি ছোট বড়টা হচ্ছে, আমি ওর দুই মেয়েকে বরকু আর ছোটকু বলে ডাকি। বরকু খাটে শুয়ে রয়েছে, ছোটকু ওর খাটের থেকে একটু, ওদের খাটটা না উঁচু, হ্যাঁ, ওই খাটের থেকে নামার চেষ্টা করছে। এবার আমি দেখছি দিদি আশেপাশে কোথাও নেই, মানে দুটো ঘর রয়েছে, দুটো ঘরের কোথাও নেই। আমি দৌড়ে গিয়ে ছোটকুকে নামিয়েছি। তো ছোটকুকে নামিয়েছি আর ও ছোটকুকে জিজ্ঞেস করছি মা কই? আর ও বলছে নাই মা, নাই। নাই মানে কোথায় গেল? আমি এদিক ওদিক খুঁজছি, নিচে আবার ওর শ্বশুর শাশুড়িকে বললাম মামা দিদি কি বাথরুমে গেছে দেখো তো। বলছে না তো, দিদি তো বাথরুমে যায়নি, খোলায় রয়েছে, দেখতো ওপরে রয়েছে। না গো, ওপরে নেই। এবার আমি ওদের দুটো ঘরের, ওদের যে বড় ঘরটা, ওর ঘরের সামনে না একটা এরকম প্যাসেজ মতন আছে, লম্বা বারান্দা আছে, বেশি লম্বা না, হ্যাঁ। আর এইটা হচ্ছে বারান্দার উপরে এখানটা হচ্ছে কার্নিশ, ঠিক আছে। এবার আমি করেছি কি, আমি ভেবেছি বোধহয় বারান্দাতেও থাকতে পারে। তো দরজাটা, যে দরজাটাই আমি, মানে মেয়েটা নামছিল, ওই ঘরের দরজাটা ভেতর দিয়ে বন্ধ। আমি ভেবেছি আর একটা দরজা আছে, ওই দিক দিয়ে বোধহয় গেছে। তো দরজাটা খুলেছি, খুলেই বিশ্বাস করবে না, ও কিন্তু কোনো রোগা পাতলা কোনো মানুষ না, আমারই মতন এরকম, বুঝেছো? হ্যাঁ, আমার মতনই মোটা সোটা, সে কিন্তু কোনো পাতলা সাতলা রোগা নয়। আর কার্নিশটা হচ্ছে এইটুকু, হ্যাঁ, এইটুকু কার্নিশে ও বসে রয়েছে, আর এরকম ভাবে মানে জোরে জোরে দোল খাচ্ছে আর হা করে হাসছে, হি করে, কখনো হা করে কখনো হি করে হাসছে, আর এরকম করে দোল খেয়েই যাচ্ছে। এবার আমার ওই দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আমি কি করছিস? কি করছিস তুই পড়ে যাবি, তুই নাম ওখান থেকে, কার্নিশে কি আবার বসে থাকে, ওই ওপরে উঠলি বা কি করে বডি নিয়ে? আমি তো তখন ওকে ইয়ার্কি মেরে এইসবই বলছি। ও না আমার দিকে এরকম করে সাইড করে ঘুরলো, ঘুরে বলছে আমি ওকে নিয়ে যাবই, আমি মানু, আমার দিদির ডাকনাম হচ্ছে মানু, আমি মানুকে নিয়ে যাব, আমি বাচ্চাকে দেখতে পাইনি, আমি মানুকে ঘর করতে দেব না, আমি দুই মেয়েকে দেখতে দেব না, আমি ওকে নিয়ে যাব, এরকম করে বলে যাচ্ছে। আমি বলছি তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই নিচে নেবে আয়, তুই পড়ে যাবি ভাই। এবার ও যখন শুনছে না, হ্যাঁ, আমি রীতিমতো চিল্লামিল্লি শুরু করেছি, হ্যাঁ, তুই নাম শিগগিরি। আমার গলার মোটামুটি মাইক ছাড়াও লোকে
শুনতে পাবে, মানে আমি যদি চিল্লাই 8 তলা থেকে নিচে অব্দি পরিষ্কার শোনা যাবে, এতটাই গলার ভয়েস। হ্যাঁ, দাঁড় কাকার কি। তা ওই আমার চিৎকার শুনে ও আবার ছুটে, মানে ওর শ্বশুর শাশুড়ি নিচ থেকে বলছে কি হয়েছে রে, আমাকে ওরা মানে আমার চার দিদি 4 নামে ডাকে, ঠিক আছে, ওরা ডাকে হচ্ছে মানি বলে। তা কিরে মানি, কি হয়েছে, চিৎকার করছিস কেন? আমি বলছি দেখে যাও তোমার বৌমা পাগল হয়ে গেছে, এ দেখো কার্নিশের ওপর বসে জোরে জোরে দুলছে, নামছে না, কি করব। এই চিৎকার শুনে ওদের পাশের বাড়িতে একজন বয়স্ক দিদা থাকতো, ওই দিদা বলছে ও কিন্তু স্বাভাবিক অবস্থাতে নেই, ওকে এইভাবে নাবা যাবে না। ও তখন বলেছে তোমরা একটা কাজ করো, ওকে গঙ্গা জল ছেটাও, শিগগিরই গঙ্গা জল ছেটাও। তা ও শ্বশুর এসে না, যেহেতু শাশুড়ি ক্যান্সার পেশেন্ট ছিলেন, খুব একটা ওপর নিচ করতে পারতেন না উনি। তা ওনার শ্বশুর তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে এসে ওর দিকে ছেটাতে ও কিছুটা শান্ত হয়ে যায়, শান্ত হয়ে নিজেই ওই জল ফল মুখ ফুক এরকম করে মুছে ও নিজেই কার্নিশ থেকে নিচে নেমে এসে শান্ত হয়ে যায়। তো যেমন অ্যাজ ইট ইজ আমার মেজ দিদি, কিরে তুই কখন এসছিস, আমাকে ডাকিসনি কেন, খেতে দেবো, তোর পড়তে যাওয়ার আছে, চ খেতে দি, এরকম হয়ে গেছে নর্মাল একদম। আমার মেজ দিদিকে আমি ফিরে পেয়েছি। তো আমার তো খুব অবাক লাগছে যে একটা মানুষের মধ্যে দুরকম, ও যখন ওইসব কথা বলছে, মানুকে আমি তুলে নিয়ে যাব, মানুকে আমি নিয়ে যাব আমার সাথে করেও, তখন কিন্তু পুরো ডবল টোনে কথা বলছে। আমার মাথায় সেটা কিন্তু করছে যে আমি তো এটা শুধু সিনেমাতেই দেখেছি, এটা কি করে আমার জীবনে বাস্তব, আমি নিজের ইয়েকে বিশ্বাস করতে পারছি না। মানে আমি যা দেখছি আমি সেটা বিশ্বাস করতে পারছি না আমার জীবনে, মানে ক্লাস 9-এর এটা আমার প্রথম নিয়ে। তো তারপর তো যত দিন যেতে থাকে দিদির, তারপরে বলি, সেই দিন রাত্রির বেলা ও কি করেছে, ওই আবার ওই জামাইবাবু দেখছে টুক করে আওয়াজ হলো, ও গিয়ে সোজা ওই কার্নিশের ওপর পা ঝুলিয়ে আবার বসে পড়লো, পা ঝুলিয়ে ওরকম ভাবে বসছে আর দুলে যাচ্ছে। ও তো মানে বেশি দুললে একদম মুখ টুকরে দোতলা থেকে নিচে পড়ে যাবে, কিন্তু ওর কোনো হুঁশ নেই। তো ওই সেই আবার চিৎকার চেঁচামেচি, গঙ্গা জল ফিয়ে করে আবার ওকে জ্ঞান মানে ঠিকভাবে নিয়ে এসে ওকে খাটে শোয়াই করে। তা দিন না ও কি করছে, না দিন লোকে আমরা জানি কি যে খাওয়া কমে যায় বা কিছু ওর না দিন খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে, মানে কেজি মাছ খাচ্ছে, কেজি মাংস খাচ্ছে, মানে যে মেয়ে 2-3 পিস 4 পিস মাটন খায়, সে প্রায় 2 কেজির ওপর মাটন খেয়েছে। আমার নিজের চোখে দেখা এরকম বড় হাড়ি, যেহেতু জয়েন্ট ফ্যামিলি ওদের ছিল, মানে দুই ননদের বিয়ে হয়ে গেলেও ভাসুর ছিল, দিদিরা 4 জন নিয়ে ওরা 2 জন সব মিলিয়ে মোটামুটি ভালো রকমের বড় হাড়ির ভাত হতো। আমি ওকে নিজে দেখেছি, ওই হাড়ি গরম ভাত হাঁড়িটা করলো, উপর দিল, ওই ভাত ওই উপর দেওয়ার পরই ওই হাঁড়ি নিয়ে বসে খেতে শুরু করলো, কাউকে আর দিল না। আবার নতুন করে ওর শাশুড়ি হয়তো বসালো, আমি হয়তো ওনাকে হেল্প করে দিলাম, আবার বসালো, কিন্তু ওর খাওয়া কোনো ভাবেই কম ছিল না। মানে এরকম দেখেছে হাগরের মতন, মানে হাগর বললেও কম বলা হবে তাকে, এতটাই সে মানে মানে খাওয়া শুরু করেছিল। এটা তো অস্বাভাবিক, আমাদের চোখেও লেগেছে। এবার সবাই তো বলছে যে তোমরা কালী মানে কোনো মন্দিরে পুরোহিতকে ডাকো, ডাকো। যখন থেকে শুরু হলো ওই পুরোহিতকে ডাকার কথা, তখন থেকে ওর ওপর যেন আরো বেশি অত্যাচার শুরু হলো। যেমন ও সকালবেলা উঠলে দেখা যেত ওর গালে আঁচড়ের দাগ, গায়ে আঁচড়ের দাগ, ঠিক আছে, কখনো দেখা যেত চোখের এইখানটা ফোলা, কখনো দেখা যেত নাক থেকে রক্ত বেরোচ্ছে, কখনো ও মানে বমি করছে, এমন বমি করছে যেটা সবুজ কালারের, যে আমি বাবার জন্মে দেখিনি সবুজ কালারের বমি, মানে পিত্ত বমি নয়, কিন্তু পিত্ত বমি তো আলাদা জিনিস, কিন্তু এমনি যে সবুজ কালার, মানে আমার দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছে, এই কালারের বমি করতে আমি আমার দিদিকে দেখেছি। হ্যাঁ, এই কালারের, ঠিক এই কালারটা আমার হাতের যে পাখিটার কালার, ওই কালারের আমি বমি করতে দেখেছি ওকে। আমি এইগুলোকে নিয়ে না ভাবতে পারিনি যে এইগুলো আমি দেখছি, এইগুলো বাস্তবেও হতে পারে,
ঠিক আছে। এই করে তো কোনো ক্রমে ওই তারপরে তো দিদিকে ওই আমি যে জেঠু বলি ওই সূত্রেই আলাপ হয়েছিল জামাইবাবুর সূত্রে আমি তাকে জেঠু জেঠু বলে ডাকি, এবং সে একজন অঘরী তান্ত্রিক সিদ্ধ কিনারাম বাবার ইয়ে থেকে বেনারস থেকে ওনাকে আনা হয়েছিল। উনি আসার পর তো সরি তার আগের আর একটা ঘটনা হয়েছিল। এবার একদিন আমি তখন আমি সেকেন্ড টার্ম, হ্যাঁ জয়িতাদি বাপরে আমার নিজের চোখে দেখা এগুলো, মানে কেন আমার এই প্যারানর্মালের প্রতি এই ভূত প্রেতের প্রতি আমি আকৃষ্ট হলাম সেটাই আমি বলছি আজকের ঘটনাটা। এবার আমি সেবার আমার তখন সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে, ঠিক আছে। ততদিন কিন্তু ওরকম ভাবেই চলছে, হ্যাঁ ওই গঙ্গা জল কখনো কখনো এসে যখনই কাউকে কিছু হয়তো মাথার কাছে লোকনাথ বাবার কিছু রাখা হলো, দেখা গেল পরের দিন অসুস্থ হয়ে পড়ছে, ওরকম আঁচড়ানো কামড়ানোর দাগ। হ্যাঁ এরকম হাতে না আমি দেখেছি পুরো কেউ যে মানে বাচ্চা মানে বড়রা কামড়ে দিলে যেরকম দাগ হয়, ও কিন্তু কামড়াতো না, ও ঘুম থেকে উঠে দেখতো যখনই হয়তো পুজোর কোনো ফুল বা লোকনাথ বাবার ছবি বা কিছু এরকম হাতে না দাঁতের চিহ্ন পেতাম। আমি নিজের চোখেও দেখেছি দাঁতের চিহ্ন। কে করতো না করতো আমরা কিন্তু দেখিনি। ও অন্তত নিজেকে কাটতো না, এইটুকু আমি জানি। এবার হয়েছে কি, এবার আর একদিন ঘটনা বলছি, যেদিন আমার সেকেন্ড টার্ম পরীক্ষা, তার পরীক্ষার আগের দিন দাদা যেতে বলেছে, সকালেই পড়তে গেছি, তা তখন বাজে প্রায় 11টা, আমি পড়ে এসছি ওদের বাড়িতে। হ্যাঁ এবার ওর সাথে দেখা করতে যাব, তখন দেখি ও দুই মেয়েকে নিয়ে স্নান করতে যাচ্ছে, ঠিক আছে। তা আমি আর ওপরে যাইনি, আমার এমনিতেও ভয় ভয় লাগতো। এখনের মতন তো মানে যতদিন না প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছিলাম তার আগে কিন্তু রীতিমতো ভয় পেতাম। তা আমি আর ওপরে যাইনি, আমি মামার কাছে বসে আছি। হ্যাঁ হঠাৎ করে শুনছি, আর ওদের বাড়িটা বহু পুরনো, আগেকার দিনের বাড়িতে দেখবে না ওই ইয়েতে চৌবাচ্চা থাকতো বড়, তা হঠাৎ করে আমি দেখছি এরকম চৌবাচ্চায় ছাপ 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 করে এরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ এবার আমি ওর শ্বশুর দুজনেই দৌড়ে গেছি। হ্যাঁ দৌড়ে গিয়ে দেখছি ও কি করেছে, মেয়ে দুটোর মাথাটা এরকম করে ধরেছে, চুলের মুঠি ধরে একদম এরকম করে ওই চৌবাচ্চার মধ্যে মুখটা ডুবিয়ে রেখে দিয়েছে। আর ওরা শ্বাস নিতে পারছে না, আর ওরকম হাত পা ছুটছে। মানে আমরা যদি শুনতে না পেতাম বা আমরা যদি না যেতাম ওই আওয়াজ শুনে, বা ওরা যদি হাত পা না ছুটতো, ও কিন্তু আমরা আমাদের বরকু আর ছোটকুকে পেতাম না। ওই দেখে আমি আর মানে বিশ্বাস করবে না, আমি আর ও শ্বশুর মানে ছাড়াতে পারছি না। ও শ্বশুর রীতিমতো 6 ফুট হাইট, এই মোটা ছোটা মানুষ, ওই মানুষও ওকে ইয়ে করতে পারছে না। আর খালি মিলিদির আওয়াজে বলে যাচ্ছে এই মেয়ে দুটোকে আমি মেরেই ফেলবো, মেয়ে দুটোকে আমি মেরে ফেলবো, একে আমি রাখবো না, একে আমি কিছুতেই ইয়ে করবো না, ঠিক আছে। হ্যাঁ এই মেয়েকে আমি রাখবো না, মেরে আমি ফেলবো একে। হ্যাঁ এই দুটো মেয়েকে তো কোনো রকমে ওই মানে ইয়ে করে মেয়ে দুটো তো সে মানে নেতিয়ে পড়ার মতন অবস্থা। একটা 2 বছরের দুটো মেয়ে, কত আর তাদের শ্বাসের জোর থাকতে পারে। হ্যাঁ তারপর তো ওকে আমরা ওরকম ভাবে ওই জায়গায় ও ওরকম ভাবেই রয়েছে দাঁড়িয়ে। ও কিন্তু আমরা যে ছাড়িয়ে নিলাম বা ওর যে ফিলিংস আসছে যে আমি এরকম করেছি, ওর কিন্তু কোনো ফিলিংস নেই। ও একদম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে এই মেয়ে দুটোকে আমি নিয়েই যাব। এতদিন মানুকে নেওয়ার চেষ্টা করেছি, মানুকে নিতে পারিনি, এবার এই মেয়ে দুটোকে আমি নিয়ে যাব। এবার যখনই এই কথাটা বলছে তখন ওর মানে ওর শ্বশুর বলছে তুই তো মরে গেছিস, তুই কেন এই মেয়েকে মানুকে জ্বালাচ্ছিস, এই মেয়ে দুটোকে নিয়ে যাবি বলছিস? হ্যাঁ লজ্জা করে না? তুই মরে গেছিস, চলে যা ওখানে, তোর তো মুক্তি হয়ে গেছে না। ও কিছুতেই নাছোড় বান্দা। এবার তো যথারীতি যখনই এরকম হয়, যখনই ওই কথা হয় ওরকম আঁচড়া কামড়ানোর দাগ থাকে, তো ওকে না জানিয়ে বাড়িতে না জানিয়ে আমাদের সাথে আমার বাড়িতে এসে হ্যাঁ
জামাইবাবু বলে যে পিসি পিসেমশাই এরকম এরকম ব্যাপার, তাহলে আমরা কি করব, তা আমার এরকম এরকম জানাশোনা একজন হয়েছে, তা আমি কি ডেকে আনবো? তো মা বলছে হ্যাঁ অবশ্যই, এ তো অস্বাভাবিক রকমের খাওয়া দাওয়া বেড়ে গেছে, ইয়ে করছে, এইগুলো তো ভালো না, তুমি নিয়ে আসো। তা ওই জেঠুকে নিয়ে আসা হয়। জেঠুকে নিয়ে আসার পর তো বলেই যে ওনারা মিলি রয়েছে ওটার মধ্যে, যেহেতু একদম অল্প বয়সে মারা গেছেন, বাচ্চার মুখ দেখেনি, ওই একটা আক্রোশ থেকে গেছে, যেহেতু ওর সাথেও খুব একটা মানে মিলমিশ ছিল না, আক্রোশটা গিয়ে ওই দিদির ওপর পড়েছে। তা সে তো আমি নিজের চোখে তখন প্রথম আমি দেখি ভূত ছাড়ানো কাকে বলে। সে বিভিন্ন রকম ছাই ফাই হাবি জাবি দিয়ে মন্ত্র ফন্ত্র পড়ে যাগ যজ্ঞ করছে, আর ও তারস্বরে ওরকম উন্মাদের মতন চিল চিৎকার ডুয়েল টোনে মানে ডবল ভয়েসে কথা বলছে, আর চিল চিৎকার এরকম চুল ছিটছে, এরকম করে নিজের চুল ছিটছে, মানে ও কি করবে বুঝতে পারছে না। তখন বলছে তুই কি যাবি, তুই কি যাবি, তোকে যেতে হবে, আমরা এই বাড়ির কোনো ক্ষতি করতে দেব না, তুই চলে যা, তোর মুক্তির উপায়, তোর মুক্তি চাস, আমি নিজে তোকে মুক্তি দেব, তুই ওকে ছেড়ে দে। সে তো বহুক্ষণ যাগযজ্ঞ, তার আগে বলি যখনই জেঠু মন্ত্র উচ্চারণ করে ওই যজ্ঞটা মানে আগুনটা জ্বালানোর চেষ্টা করছে, তখনই আমরা দেখেছি কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, কিছুতেই যজ্ঞটা করতে দিচ্ছে না। সে তো অনেক কষ্টে ওই যজ্ঞের আগুন জ্বালানো হলো, তারপরে ওনাকে ইয়ে করা হয়, ওকে বিভিন্ন রকম ভাবে ঝাড়ানো হয় মন্ত্র দিয়ে ইয়ে দিয়ে। তখন ওর বলে ঠিক আছে আমি চলে যাব। তা বলছে তুই যে চলে যাবি তাহলে কি করে বুঝবো? তা বলছে কি করে, এই সামনের যে নারকোল গাছটা আছে ওই নারকোল গাছটা পুরো ভেঙে পড়বে। তা ও পুরো চলে যায়, চলে যাওয়ার পর ওই নারকোল গাছটা ভেঙে পড়ে এবং দিদি কিন্তু অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, দিদি অজ্ঞান হওয়ার সাথে সাথে ওকে একটা মাদুলি পরিয়ে দেয়, মাদুলি পরিয়ে পুরো বাড়ি বন্ধন করে দেয় যাতে আর কেউ কিছু না করতে পারে সেরকম। ঠিক আছে, ওরকম ভাবে পুরো বন্ধন করে ইয়ে করে চলে যায়। পরবর্তীকালে দিদির আর কোনো প্রবলেম হয়নি। এই হচ্ছে প্রথম ঘটনা, মানে আমার ওই 4 বছরের পর ওই মামাদের দেখার পর এটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট। থার্ড ইনসিডেন্ট আমি ওই যে বললাম ওই জামাইবাবুদের ওদেরই বাড়ির ঘটনা বলছি। তখন ওর শাশুড়ি মারা গেছে, সদ্যই মারা গেছে, তখন কাজ ওনার হয়নি। আর ওই ঠাকুমার ছিল নাতনি অন্ত প্রাণ। নাতনি মানে নাতনি যা বলবে, নাতনি মানে সব মানে নাতনি যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, হ্যাঁ নাতনি বলেছে, নাতনিরা বলেছে যখন সূর্য পশ্চিম দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকেই ওঠে। এতটাই স্নেহ করতো, এতটাই ভালোবাসতো। এবার সদ্য মারা গেছে, ওদের বাড়িতে খুব একটা আমি তখন পড়তে গেছি। ঠিক আছে, পড়তে গেছি, আমার কয়েকজন বন্ধু, তো সেদিন আমি বলেছি আমার বন্ধুরাও তো আসবে, তখন আরো বন্ধু বান্ধব যুক্ত হয়ে গেছে, ইয়ে হয়েছে, নতুন বন্ধু হয়েছে কোচিনের, নতুন আরো যারা মানে অ্যাকাউন্টেন্সি পড়তো তারাও আমার কাছে শুনে তাদেরও ভাল লেগেছে। তা আমরা ছিলাম হচ্ছে 6 জন। ঠিক আছে, মানে এখনো অব্দি 6 জন খুব ভালো বন্ধু আমরা। 6 জনের মধ্যে হচ্ছে আমি, অনিন্দ আমার বেস্ট ফ্রেন্ড, শুভ্রময় নন্দী, সায়ন্তন, সায়ন্তিকা, শ্রী, এই 4 জন, এই 6 জন হচ্ছে আমরা হচ্ছে খুব হরিহর আত্মা বলতে পারো এখনো অব্দি। শুধু শ্রীকে আমরা হারিয়ে ফেলেছি, 2010 সালে হারিয়ে ফেলেছি। তো শ্রীবাদ দিয়ে আমরা 5 জন কিন্তু এখনো অব্দি খুব ভালো বন্ধু। তা ওই 6 জন মিলে আমরা যখন পড়তে যাচ্ছি, হঠাৎ করে ওদের বাড়ির সামনে যখন আসি, ঠিক আছে, হঠাৎ করে লাইট নিভে যায়। এবার আমরা বলেইছি যে আমাদের ছোটবেলায় একটু লাইট ফাইট নিভে যেত, লোডশেডিং এর প্রবণতাটা খুব বেশি ছিল, লাইট নিভে যায় এবং জেনারেটরের যে আলোটা থাকে সেই অল্প বিস্তর আলোতে আমরা পুরো দেখতে পাই, 6 জনই দেখতে পাই ওর শাশুড়ি এরকম খোলা চুলে লাল পাড় সাদা কাপড় পরে ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু পুরো বাড়িটা বাঁধিয়ে দিয়েছে সেহেতু ওই বাইরের যে গেটটা রয়েছে, মেন গেটটা দিয়ে ঢুকবে, ঢোকার পর একটা প্যাসেজ, তারপরে মেন দরজা মানে কোলাপসেবল গেট, ওই গেটটার ওখানটা ওর দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাবে দেখি এবং কিছুক্ষণ বাদে আবার সে মিলিয়ে যায়।
চোখের সামনে, আমাদের চোখের সামনে। এই হচ্ছে থার্ড ইনসিডেন্ট, ঠিক আছে। তা এই ঘটনাগুলো দেখার পর তারপরে আমার মনে স্ট্রাইক করতে থাকে, সত্যি কি আত্মা বলে কিছু থাকে? সত্যি কি আত্মা হয় বা এরকম ভূতে ধরে? তো আমি তখন গরুর পুরাণ পড়া শুরু করলাম। তো গরুর পুরাণ থেকে কিছু কিছু জিনিস আমি শিখি, জানতে পারি যে এগুলো হয়, এগুলো আছে। আত্মার কখনো মৃত্যু হয় না, সে যে কোনো ভাবেই আসতে পারে। তারপরে বিভিন্ন গল্পের বই থেকে জানতে পারি, বা থেকে বিভিন্ন গল্পের বই। তারপর একটু আধটু তখন ওই ফেসবুক থেকে বন্ধুদের মারফত ইন্টারনেট সবে করতে শিখেছি, ওইখান থেকে ইনফরমেশন নিয়ে এইসব শুরু হয়। তো তারপরে যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে এই ইন্টারেস্টটা দেখে তো আমার বরেরও বলে না সঙ্গদোষ একটা, সারাক্ষণ ওই ভূত নিয়ে ইয়ে থাকতে থাকতে ওরও মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে। তো ইন্টারেস্ট গ্রো করতেই ও তখন আমাকে বলে যে এরকম প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া বলে একটা সংস্থা আছে, যেখানে বিভিন্ন ভূতের বাড়ি, বা তুই যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাস, আমাদের তুই সম্পর্ক বলে রাখি, তা তুই যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাস তাহলে তুই কি ইয়ে হবে, তুই ভর্তি হবি, বা আমরা দুজনে যদি ভর্তি হই। তখন আমরা ইয়াং কাপল, আমাদের কোনো তেমন আমাদের বাচ্চাও হয়নি যে কোনো বার্ডেন থাকবে, দুজনের স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়িও কলকাতায় থাকতেন তখন। তা আমিও বললাম ঠিক আছে ভর্তি হই। ভর্তি হওয়ার পর তখন আস্তে আস্তে এই ঘটনাগুলো হওয়ার পর আমার আরো মনে হয় হ্যাঁ সত্যি হয়তো কিছু আছে। এরপর ওই প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে দুজনের যোগদান করি, এবং তারপরে তো পরবর্তীকালে প্রচুর ইনসিডেন্টস আমাদের সাথে ঘটে এবং আমরাও প্রত্যক্ষ করি। তা এই হচ্ছে সন্ধ্যা আমার প্যারানর্মাল সোসাইটিতে যোগদানের কথা, বা এই ভূত প্রেত বা প্যারানর্মালের প্রতি আমার ইন্টারেস্ট কিভাবে গ্রো করলো। এই হচ্ছে আমার প্রথম 3টে ইনসিডেন্ট, যা আমার এখনো অবধি, আজও হয়তো আমি যতদিন বাঁচবো। ও তার আগে একটা বলে রাখি, এই ঘটনাটা না বললেই নয়। হ্যাঁ, খুব দুঃখের সাথে আমার দিদি, আমার শেষ দিদি, আমার মেজো মামার মেয়ে আগের বছর জুন মাসে মারা যায়, ঠিক আছে। ও মারা যাওয়ার পর ও খুব ডাক্তারের আগের দিন ডাক্তাররা ছুটি দিয়ে দেবে, কিন্তু কোনো এক নার্সের ভুল ইনজেকশন পুশ করাতে ও কিন্তু সেই দিন রাতেই মারা যায়, ঠিক আছে। তা ও যখন মারা যায় তারপরে আমি তো নিজে কোনোদিন বিশ্বাস করতে পারিনি, বা পারি না আজও, যে আমরা 5 বোনের মধ্যে এখন একটা বোন থাকবো না। আমরা কোনোদিন, আমি নিজে অন্তত কোনোদিন বিশ্বাস করিনি যে শেষ দিদি আমাদের ছেড়ে এই অল্প বয়সে চলে যেতে পারে। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তা ও যখন চলে যায়, ও চলে যাওয়ার প্রায় 7-8 দিন বাদে আমার পা পুড়ে যায়, ঠিক আছে। গরম ফুটন্ত তেল আমার বাঁ পায়ের ওপর পড়ে যায়। তা বাঁ পায়ের ওপর পড়ে, তো সেই রাত্রির বেলা, রাত 11টার সময় যখন হসপিটাল থেকে ফিরে আসি, হসপিটালে নিয়ে যেতে হয়েছিল ভীষণ ভাবে, অনেকটা হাত পা পুড়ে গেছিল আমার, হাত পায়ের পাতা পুড়ে গেছিল আর কি। তা রাত্রির বেলা আমি সরি, একটু চোখের জল বেরিয়ে গেল দিদির কথাতে, কিছু মনে করো না তোমরা। তা ওই দিনই রাত্রির বেলা, ও তখন প্রায় 7-8 দিন হয়েছে মারা গেছে। ও হয়তো নিজেও হয়তো রিয়েলাইজ করতে পারেনি, ও হয়তো ওর কাউকে দেখা দেয়নি, কিন্তু ও একমাত্র কি বলবো। তারপরে যাই হোক, আমি যেটা বলছি,
তা ও তখন 7-8 দিন মারা গেছে, ঠিক আছে। এবার আমার যেহেতু পাটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে, আমাকে পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল ডাক্তার। তা বেড রেস্ট দিয়ে দেওয়ার পর আমি শুয়ে রয়েছি। ছেলে তখন আমার মা বাবা এসছে। তার আগে আমার শ্বশুর, তার প্রায় 4 মাস আগে আমার শ্বশুর মারা যায়, ঠিক আছে। শ্বশুর মারা গেছে, তা মা বাবা এসছে। তা আমার ছেলে করতো কি, আমার ছেলে করতো হচ্ছে আমার মা আর ঠাকুমার কাছে শুতো। হ্যাঁ, তা আমি একা এই ঘরে শুয়ে রয়েছি, ওরা খাচ্ছে। এবার আমি তো উঠে গিয়ে খেতে পারবো না, তো বর বলছে আমি খাইয়ে দেবো, আগে আমি খেয়ে আসি, তারপর তোকে আমি খাইয়ে দিচ্ছি। তা আমি বলছি আমাকে খাতে হবে না, আমাকে দিয়ে যাস তাহলেই হবে। তা এবার না আমি গান শুনতে শুনতে এবার শুয়ে রয়েছি, ছেলে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। তা গান শুনতে শুনতে আমার না চোখটা একটু তন্দ্রা লেগে এসেছিল। বিশ্বাস করবে না, ওই মোটা ব্যান্ডেজের ওপর পুরো আমার পায়ে শীতল হাত, এবং মেয়েদের হাত ছেলেদের হাত পুরো বোঝা যায়। আর ওর হাতটা না খুব নরম তুলতুলে ছিল, ও বরাবর একটু স্বভাবেও নরম তুলতুলে ছিল, এবং ওর হাত মানে শরীরটাও পুরো নরম তুলতুলে। হ্যাঁ, ওই দিদি পুরো হাতের স্পর্শ, যেহেতু এত বছর ধরে ওরা আমাকে দেখেছে বা এত বছর ছোঁয়াছুঁই, সেহেতু একটা মানুষের হাতের স্পর্শ তো এমনি চেনা থাকে। হ্যাঁ, দিদির হাতের স্পর্শ নিশ্চয়ই আমি ভুল করব না। ওই দিদির হাতের স্পর্শ পুরো আমার পায়ের ওপর বেশ কিছুক্ষণ ঠান্ডা শীতল হাতটা বুলিয়ে গেছে পায়ের ওপর। হ্যাঁ, আমার যখন চটকাটা ভেঙেছে, যখন আমি রিয়েলাইজ করছি আমার পায়ের ওপর ঠান্ডা হাত বোলাচ্ছে, তখন আমি উঠে বসি। ওকে কিন্তু আমি দেখতে পাইনি। তারপরে এই ঘটনাটা, এটা তো হলো, ও কিন্তু তারপরে ওই পায়ের স্পর্শ দেওয়ার পরই জানি না, এই ঘটনাগুলো বলছি তো, এই ঘটনাগুলো কারণ কেন আমার জীবনে মানে এই প্যারানর্মাল বা আত্মাদের নিয়ে এত ইন্টারেস্ট এসছে, এইগুলো মানে আমার জীবনে খুব কষ্ট দিয়েছিল। যে রাঙা মামা চলে যাওয়ার পর বা আমার দিদি চলে যাওয়ার পর আমাকে সত্যি ভাবাতে করেছিল যে এগুলো হয়, ফিরে আসে তারা। সরি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা এই জাস্ট 5-6 দিন আগের কথা, 5 দিন আগের কথাই বলছি। আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যেই বিশ্বাস করবে না আমার দিদি এসে আমাকে বলছে কিরে ভালো আছিস। আমি ঘুমের মধ্যেই অ্যান্সার দিচ্ছি হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি তুই কেমন আছিস, বলছে ভালো নেই, সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। ঠিক কাঁদছে আর বলছে মানে আমার এখনো, আমি যে তোমাদের সাথে শেয়ার করছি এই কথাগুলো না আমার এখনো কানে বাজছে। বিশ্বাস করো, যাদের জীবনে এগুলো হয় তারাই একমাত্র বোঝে এটা কি হয়। তা আমার এখনো কানে বাজছে। আমার ও তখন কাঁদতে কাঁদতে বলছে, খুব কষ্ট হচ্ছে কান্নার ভেতরে, সে বোঝাই যাচ্ছে। কাঁদতে কাঁদতেও বলছে আমার খুব কষ্ট হচ্ছে তোদের ছেড়ে যেতে, আমার ছেলেটাকে কে দেখবে। কি এরকম করে কাঁদছে। কাঁদার পর ও আমাকে বলছে একটু আমাকে জল দিবি, খুব জল তেষ্টা পেয়েছে, কেউ আমাকে এখানে জল দেয় না, তুই কি আমাকে জল দিবি। বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, এখানে সবাই আমার দাদা দিদি বলছি, বিশ্বাস করবে না আমি ঘুমের মধ্যেও ওই স্বপ্নের মধ্যেও আমি হাওয়াও করে কাঁদছি আর বলছি যে আমি তোকে কোথা থেকে জল দেবো শেষ দিদি, আমার পক্ষে উপায় নেই, আমি তোকে জল দিতে পারবো না। যেহেতু 1 বছরও হয়নি সেহেতু হয়তো কষ্ট পাচ্ছে এখনো অব্দি। যাই হোক, এই ইনসিডেন্ট গুলো আমার জীবনে ঘটেছে দিদি চলে যাওয়ার, তা এরপর থেকে আমার এইগুলো মনে হয় যে সত্যি আত্মারা ফিরে আসে, ওদেরও কষ্ট হয়, ওদেরও আমাদের ছেড়ে যেতে কষ্ট হয়। তা এই হচ্ছে আমার প্রথম
ইয়ে তা প্রথমটাই প্রায় 9:54 হয়ে গেল। তা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দিদির ঘটনাগুলো দিদির কথা বলতে বলতে আমি একটু কেঁদে ফেলেছি, আমার কষ্ট হয়েছে বলে আমাকে একটু ক্ষমা করে দিও, আমি পারিনি চোখের জল আটকে রাখতে, ক্ষমা করে দিও। তা কেমন লাগলো একটু যদি বলো আমাকে, আমার এই প্রথম ইয়েটা, তাহলে আমি তাহলে দ্বিতীয় ঘটনাতে চলে যাব। তোমার খুব কষ্ট হলে বলতে হবে না বাবা, ক্ষমা মানে কি এরকম আমি মানে লাইভে এসে নিজের মনের কথাগুলো বলে কেঁদে ফেলেছি। আমি এই কথাগুলো হয়তো আমার বাড়ির লোকরাই একমাত্র জানে, বাড়ির লোক বলতে আমার বর জানে, কিন্তু আজ আমি তোমাদের সামনে বলতে বলতে কেঁদে ফেলেছি। একটু তো খারাপ লাগে, যেহেতু তোমরা আমাকে গল্প শুনতে এসছো, আমার কাছে ঘটনা শুনতে এসছো, তারপরেও আমি আমার নিজের লাইফের ইনসিডেন্ট বলছি তোমাদের, তার জন্যই ক্ষমা চেয়ে নিলাম। তোমার কষ্ট আমি রিয়েলাইজ করছি, আমার বাবাও চলে যাওয়ার পর স্বপ্নেতে আমার বাবা জল চেয়েছিল। সত্যি এই জল চাওয়ার ঘটনাটা মানে আমি মানে ইয়েতে হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি না, বিশ্বাস করো, আমি ওকে বলেছিলাম আমি তোকে জল দিতে তো পাচ্ছি না, কি করে তোকে জল দেব বল। এবার আমরাও জানি যে ওকে যদি খাবার বা জল দিই ওর আত্মাটা কিন্তু বারবার ফিরে আসবে আমাদের কাছে, তো আমরাও চাই না যে হ্যাঁ দাদা, ওর জন্যই তো তোমার এই কথাগুলো ভাগ করলাম তোমাদের সাথে। তা দিদির মানে এই জল চেয়েছিল, এই জল হয়তো 1 বছর কাজ হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করব যে ওর পিণ্ডদানটা যদি করে দেওয়া যায় কোনোভাবে। তা ওই হচ্ছে আমার এই লাস্ট এই দুটোর হচ্ছে আমার জীবনে কেন আমি প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে যোগদান করেছিলাম, বা কেন আমার এই প্যারানর্মালের প্রতি ইন্টারেস্ট হলো, সেটাই বললাম। তা আজকে কি আমি দ্বিতীয় ঘটনাটা বলবো? একটু যদি বলো আমাকে। হ্যাঁ অমৃতাদি রেকর্ডিং, তাহলে বলি আর একটা ঘটনা। এই ঘটনাটাও কিন্তু ওর ছেলে কত বড়, ওর ছেলে এখন ফার্স্ট ইয়ারে পড়ছে, দিদির ছেলে। করোনাতে লকডাউনে বাবাকে লাস্ট মুখটাও দেখতেও পায়নি। আরে হ্যাঁ, এই করোনাতে জানো তো, আর একটা আমার খুব দুঃখের, আমারই স্কুলের এক বান্ধবী, ওর বর জাপানে থাকতো, তা করোনাতে ও তখন প্রেগনেন্ট হয়েছিল বলে ও বাড়িতে চলে এসেছিল, কিন্তু ওর বর করোনাতে মারা যায়। ও কিন্তু বাচ্চাকে দেখেও যেতে পারেনি। করোনাতে অনেকেই মারা গেছে, এবং কোথায় ওকে মানে কবরস্থ করা হয়েছে, ওখানে তো কবরই বেশি দেয়, কবরস্থ করা হয়েছে বা জনকবর দেয়া হয়েছে সেটাও ওরা জানে না। কাঁদছিস কেন? তুমি শুনো রেকর্ডিংটা। তোর কোনো কষ্ট কম করতে পারছি না বলে আরো খারাপ লাগছে। এই কষ্টগুলো কম হয় না গো উর্মিদি, হয়তো আমি যতদিন বেঁচে থাকবো আমার এই কষ্টগুলো কোনোদিন যাবে না। ওই দিদিকে তো আমি আর ফেরত পাবো না। আমি তো কোনোদিন ভাবিনি যে 5 জনের মধ্যে আমরা 4 বোন হয়ে যাব এত তাড়াতাড়ি। সবাই যেহেতু আরো বয়স্ক মানে বেঁচে রয়েছেন, যেখানে যেখানে অনেক মানে যাদের চলে যাওয়ার কথা তারা না গিয়ে আমার দিদি চলে গেছে, মানে সেটাই। হয়তো আমি যতদিন বেঁচে থাকবো দিদিকে হয়তো কোনোদিন, দিদি আর রাঙা মামাকে বিশেষ করে ভুলতে পারবো না। তা শুরু করি, এটাও একটা ভূতের ধরার ঘটনা, ঠিক আছে? এই ঘটনাটা আমাকে বলেছিল আমার স্কুলের আমার স্কুলের না, আমার ছেলে স্কুলের ম্যাম। তা সে আমাদের সোসাইটিতেই থাকে, পাশেই থাকে আমার। সেই দিদির কথাই আসি। এবার বলি, হ্যাঁ অমৃতাদি অবশ্যই তোমরা আছো বলেই তো আরো
যাই হোক, এবার বলি। তা ওই ম্যাম আমাকে ঘটনাটা বলেছে। তা ম্যামের নাম হচ্ছে রাজস্বী ম্যাম, ঠিক আছে? রাজস্বী ম্যামরা হচ্ছে দুই বোন, মা বাবা। এবার বলি, রাজস্বী ম্যামদের বাড়ি হচ্ছে, একটুখানি দাঁড়াও, হ্যাঁ সরি, রাজশ্রী ম্যামদের মামার বাড়ি হচ্ছে গোরক্ষপুরে, ঠিক আছে? ওখানে ওর মামা মামি, মানে তিন মামা মামি, দাদু দিদা, দাদু দিদা সবাই থাকে। দাদু মানে নিজের দাদু না, ওই দাদুরই আর এক ভাই সে থাকে, ঠিক আছে? তা এবার যেহেতু মামার বাড়িটা একটু ছোট এবং তিন মামা তিন মামি তাদের সন্তানরা মিলে অনেকজন হয়ে গেছে, তো বড় মামা কি করে, বড় মামা করে হচ্ছে কিছুটা দূরে বাড়ি থেকেই, মনে করো ওই সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা ক্রস করে মেন রাস্তা পড়ে, মেন রাস্তার কিছুটা দূরেই হচ্ছে ওরা একটা জমি কেনে, ঠিক আছে? ওরা জমি কিনে বাড়ি করে। তা এদের তো ইনভাইট করে, ওরাও যায় গোরক্ষপুরে। গোরখপুরে গিয়ে ওরা দিদার বাড়িতে, সরি, প্রথমে দিদার বাড়িতে ওঠে। দিদার বাড়ি থেকে, যেহেতু ওদের বাড়িটা কিছুটা অনুষ্ঠান বাড়ি, গৃহপ্রবেশ হবে, তা ওরা সবাই মিলে গৃহপ্রবেশের কাজ ওই মামার বাড়ি থেকেই করতে থাকে, যেহেতু কাছে ডিস্টেন্সটা রয়েছে। তা যেদিন গৃহপ্রবেশ হয় সেই দিন কাজ ফাজ মিটে যায়, ভালোভাবে পুজো আশ্রা হয়ে, ওদের নিয়মে পুজো আশ্রা হয়ে যায়, ঠিক আছে? তা বসি দি, তোমার কষ্টটা বুঝি গো, আমার হাজবেন্ড মাত্র 56। ও বাবা গো, এই জিনিস বোঝানো যাবে না দিদি। দাদার আত্মার শান্তি কামনা করি, দাদা যেখানেই আছে ভালো আছে। তা এবার আমি শুরু করি, এবার বলছি। তা যখন ওদের ইয়েটা হয়ে গেছে, তোমার গৃহপ্রবেশ হয়ে গেছে, ভালো মতো পুজো আশ্রাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তখন ওরা ঠিক করে না, ওই যে 3 রাত ওই নতুন বাড়িতে থাকতে হয়। তা ওরা ঠিক করে কি, ওই মামা মামি, ওই বড় মামার বড় মামি, ওরা, তারপর মেজো মামা আর মেজো মামি আর তাদের ছেলে মেয়ে, ঠিক আছে? ওই তাদের ছেলে মেয়ে বলতে বড় মামার 1 ছেলে, ঠিক আছে? মেজো মামার 2 ছেলে 1 মেয়ে। তাদের বড় মামার যে ছেলে, সে বলছে আমি দাদু ঠাম্মার সাথেই শোবো, ওই ঘরে চলে যাচ্ছি, তোমরা যারা যারা থাকতে চাও থাকো, আমি ওই দিকে চলে যাচ্ছি। তা কি করে, মার সাথে ওই রাজশ্রী দি আর রাজশ্রীদির দিদিও ওখানে থাকে, ঠিক আছে? তখন বলে রাখি, রাজশ্রী দি ওই ক্লাস 11-12 পড়ে, ওর দিদি কলেজে 3rd ইয়ার বা 4th ইয়ার এরকম কিছু হবে, ঠিক আছে? না সরি, ওর দিদি তখন কলেজে 3rd ইয়ারে পড়ছে। হ্যাঁ, এবার ও বলছে যে কিছু, যখন রাত্রির হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, দিদি হঠাৎ করে উঠে বসে বলছে আমাকে কে যেন ডাকছে, আমাকে কে যেন ডাকছে। এবার ওর আমাকে কে যেন ডাকছে শুনে ওর মা, তারপর ওর মামি পাশে শুয়েছিল, ওর মামিও উঠে পড়ে বলছে কে তোকে ডাকছে, এখানে এত রাতে কে ডাকবে? বলছে না, আমাকে ডাকছে কেউ সরি, কেউ যেন আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে তার কাছে। এবার ওরা তো অবাক হয়ে গেছে যে কি বলছিস, কে ডাকছে? কেউ তো ডাকছে না, এই এত রাত্রে কেউ ডাকে নাকি? চুপ করে ওকে বকা ফকা দিয়ে ওর মামি আর মা শুইয়ে দেয়। কিন্তু পরের দিন সকালবেলা উঠেই দেখা যায় যে ওর দিদি খুব চুপচাপ হয়ে গেছে, একদম চুপচাপ। যে দিদি সামান্য একটু কথাবার্তাও বলতো, সে একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথার উত্তর দিচ্ছে না, খাচ্ছেও না, কিছুই করছে না, ঠিক আছে? এবার যেই সকালবেলাটা এরকম চুপচাপ গেল, যেই সন্ধে হতে শুরু করেছে,
তো যেহেতু নতুন বাড়ি, সন্ধে প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছে, সন্ধ্যা প্রদীপ দেবে, ধূপকাঠি দেবে, এবং ওদের বাড়ির সামনেটা না খুব সুন্দর একটা তুলসী মঞ্চ, উঠোনের ওপর তুলসী মঞ্চ করা ছিল, করা রয়েছে আর কি ওর মামার বাড়িতে। তো ওই তুলসী মঞ্চে যতবার ওনার মামি প্রদীপ দেখাতে যাচ্ছে ততবার মনে হচ্ছে কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। ধূপকাঠি জ্বালাচ্ছে, ধূপকাঠি ভেঙে যাচ্ছে, আপনি আপ ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এরপর যত সন্ধে হতে থাকে, হ্যাঁ যত সন্ধে হতে থাকে, চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, হঠাৎ হঠাৎ করে আলোগুলো ব্লিঙ্ক হতে শুরু করে, মানে জ্বলছে নিচে, আপনা থেকে জ্বলছে নিচে, জ্বলছে নিচে। কখনো বাসন দেখা যাচ্ছে যে কখনো বাসনপত্র এদিক থেকে ওদিক ফেলে দিচ্ছে, আপনি রান্নাঘর থেকে কোনো বাসন একদম উঠোনে এসে পড়ছে, এরকম শুরু হতে শুরু করলো। তা ওরা তো বুঝতে পারছে না এরপর কি হচ্ছে ব্যাপারটা। যদিও গোরক্ষপুরের একটা গ্রামে ওনারা না বলেন বাড়িতে, মানে দাদু দিদা আরো যারা মামিরা রয়েছে তাদের বলে। এবার ওরা তো বলে না, এটা তো তাহলে কোনো ইয়ের কাজ হচ্ছে, ভুল কাজ হচ্ছে। দিদা খুব সাহসী ছিলেন। হ্যাঁ, দিদা বলে ঠিক আছে, আমি তাহলে তোদের কাছে গিয়ে শোবো, তোদের কাছে থাকবো। এবার দিদা তো রাত্রির বেলা গেছে, হ্যাঁ রাত্রির বেলা গেছে শুতে, শুয়েছে ঠিকঠাক। ঠিক রাত প্রায় 2:30-3টে বাজে ও বলছে দেখছে কি দিদি না এরকম করে শুয়েছে, তো ঠিক দিদির নিচে এরকম যেন দিদি শূন্যে শুয়ে রয়েছে, নিচে রয়েছে, মনে হচ্ছে এরকম করে সেই প্র্যাঙ্ক গুলো দেখায় না, নিচে রেখে সেই ভূতের মতন এরকম করে ভয় দেখায়, ঠিক দিদি ওরকম ভাবে শুয়ে রয়েছে। হ্যাঁ, তা ও ওই করে ও তখন ওর পাশে দিদি শুয়েছিল, ও বোধহয় পাশ ফিরতে গেছে বা কিছু করতে গেছে, দেখছে দিদি নেই, ঘুমটাও ভেঙেছে হয়তো ওর। হ্যাঁ, ও যেভাবে আমাকে বলেছে আর কি, ওর ঘুমটাও ভেঙেছে, ঘুমটা ভেঙেই দেখছে ওর দিদি ওরকম অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু তার তলায় কিন্তু কিছু নেই। ও ওই দেখে চিৎকার করে ওঠে। ঠিক আছে, চিৎকার করে উঠতেই তখন দিদা, মামি, আরো যারা মামা এরা সব ছুটে আসে। ছুটে এসে দেখে ওরকম ভাবেই ও কিন্তু হাওয়ার মধ্যে শুয়ে রয়েছে, ওর কিন্তু কোনো সার নেই। ঠিক আছে, ওই দেখে তো সে তো রাত্রির বেলায় সে ওর মানে দিদা আর কি হনুমান চাল্লিশা পড়া স্টার্ট করে। যে হনুমান চাল্লিশা যত জোরে উচ্চারিত হতে থাকে না, ওর যেন শরীর মানে মাটিতে তখন যখন হনুমান চাল্লিশা পড়া স্টার্ট করেছে, ওই শূন্য থেকে থপ করে ওর পুরো বডিটা নিচে পড়লো। এবার ও যখন হনুমান চাল্লিশা আরো যখন যখন এগোচ্ছে ওরা দেখছে ওই রাত্রির বেলা হাত পা গুলো না এরকম ভাবে মুড়ে গেছে, পুরো পা মুড়ে গেছে, সে মনে হচ্ছে মানে গোড়ালিটা সামনে প্রায় এগিয়ে এসছে, এরকম হাত পা হয়ে যাচ্ছে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, জিভটায় এই বেরিয়ে আসছে, মানে সে বিভৎস অবস্থা। ওই দেখে ওর মামি তখন ওর দিদা বলছে যে আমি হনুমান চাল্লিশা বলছি, আর তুমি গঙ্গা জল আর কোনো ঠাকুরের জল, ওই ইয়ের জল থাকে না, ওই শান্তি জল না কি বলে, বিয়ের শান্তির জল, ওই জল নিয়ে আসো। তো ওই জল যেই ছিটিয়েছে ও তখন টেং করে লাফিয়ে উঠেছে, একদম সিধা উঠে বসেছে। সিধা উঠে বসে ও তখন বলছে যে দাঁড়া, মানে পুরো ছেলেদের ভয়েসে বলছে, হ্যাঁ যে দাঁড়া, তুই আমার গায়ে ওই শান্তির জল গঙ্গা জল ছেটানো দেখ, মানে দাঁত কিরমির করছে আর এরকম করে বলছে, তোদের মেয়েদের, তোর মেয়ের আমি কি করি। ওই মানে ইয়েতে, ঠিক আছে, ওই রাত্রির বেলা ওই কি করি ওরকম বলে করছে। তা উনি তো কোনোভাবেই করেননি, আরো জল ছেটাচ্ছে, তার সাথে করছে, হনুমান চাল্লিশা আরো জোরে জোরে পড়া স্টার্ট করেছে। ওই দেখে তো ওর মা কাঁদতে বসে গেছে, ও কাঁদছে যে কি হলো দিদির, কি হলো করতে করতে। এবার ওর দিদি বলছে কি বেশ কিছুক্ষণ ওরকম হনুমান চাল্লিশা পড়ার পর ওর দিদি কিন্তু চোখ বন্ধ করে পুরো নিস্তেজের মতন শুয়ে পড়লো। ঠিক আছে, এর পরের দিন সকালবেলা ওই যে বলেছিল যে দেখ তোর মেয়েকে কি করি, ঠিক আছে,
না, বলেছিল দেখ তোদের মেয়েকে আমি কি করি। পরের দিন সকালবেলা হয়েছে, ও তো আর ইয়ে করছে না, সেই ঘাটটা না যখন সকালবেলা হয়েছে ও না এরকম করেই শুধু রয়েছে ঘাটটা, ঠিক এরকম করে চোখ দুটো এরকম বড় বড় করে একদিকে বসে রয়েছে আর এরকম ভাবে দুলে যাচ্ছে, এরকম ভাবে দুলে যাচ্ছে খালি। আর ওই দেখে তো ওদেরও ভয় লাগছে, কত হনুমান চাল্লিশা পড়বে, আবার শুরু করেছে পড়া ওই রূপ দেখে। ওরা চোখগুলো না পুরো লাল টকটকে, ওরকম ঘাড় বেঁকিয়ে বড় বড় চোখ করে ওরকম করে দত্তা কিরমির করছে আর এরকম করছে, বসে রয়েছে এরকম করছে, দাঁতটা কিরমির কিরমির করছে। এরপর ওর যেই পড়া স্টার্ট করেছে ওর হনুমান চালিসা, তখন ও বলছে আমাদের প্রত্যেকের চোখের সামনে দিনে দুপুরে দিদিকে পুরো কেউ যেন এরকম গলা ধরে না, মানে কোনো অদৃশ্য শক্তি গলা ধরে ঠিক দেয়াল থেকে অন্তত এতটা ওপরে, ঠিক আছে, এতটা ওপরে কে যেন তুলে দিয়েছে এরকম ভাবে। আর ও তো ছটপট ছটপট করছে, কিছুক্ষণ ছটপট ছটপট করার পর ও করছে কি এরকম ভাবে, তো তো সেটে রয়েছে গলাটা, হ্যাঁ গলাটা সেটে রয়েছে এরকম ভাবে, আর হাতগুলোকে নিয়ে না আও করে সে রক্ত বার করে দেওয়ার মতন করে খামচাচ্ছে, হ্যাঁ বলছে। আর এরকম দাঁত কিরমির করছে আর বলছে আমার গায়ে ওই গঙ্গা জল ছেটানো, ইয়ে ছেটানো, হনুমান চালিসা পড়া, দেখ তোদের মেয়েকে আমি কি করি, তোর মেয়েকে আমরা কি করি দেখ, শুধু বলে আছে, কিন্তু নিয়ে যাবে পিয়ে যাবে কিছু বলেনি, শুধু বলছে দেখ। এরপরে উনি আবার যখন দেখছে যে ওরকম ভাবে সিটিয়ে রয়েছে আর ওরকম ভাবে হাত পা করছে, ওর দিদা করেছে আবার সেই জল ছিটিয়েছে, সেটাতেই ধপ করে মাটিতে নাবিয়ে দেয়। নাবিয়ে দেওয়ার পর বলছে আবার তুই ছেটালি, মানে ছেলেদের সে ভয়ে যে মানে চিৎকার করে বলছে আবার তুই ছেটালি, বলছে আমাদের ওই দিনে দুপুরে চোখের সামনে দিদির চুলের মুঠি ধরে এই দেয়াল থেকে ঠিক ওই দেয়ালে এরকম করে সে আমরা ধোপার কাপড়ের মতন আছড়ে মারি না, ওরকম আছড়ে যেন ফেললো। সে তো মাথা ফাতা লাগলো, ইয়ে লাগলো, ওর কিন্তু কোনো হুঁশ নেই। বলছে আর ছেটাবি আর ছেটাবি, তখন ওর তো বলছে না আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মেয়েকে ছেড়ে দাও। আর বলছে কি এরকম ভাবে না শুধু মাথায় মারছে, হ্যাঁ ওই মানে এরকম ভাবে তো চুলের মুঠি ধরে আছড়ে ফেললো ওই দেয়ালে, গিয়ে পেছন থেকে ইয়ে করে এরকম করে শুধু মারছে। তখন ওর দিদা ভয় পেয়ে বলছে আমাদের ক্ষমা করে দাও, আমরা আর ওরকম জল ফল ছেটাবো না, কিছু করবো না, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ওকে ছেড়ে দাও, হ্যাঁ তুমি যেই হও না কেন ওকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলা হলো, বলার পর হ্যাঁ ও কিছুটা শান্ত হলো, ঠিক আছে। শান্ত হয়ে যাওয়ার পর এবার ওরা ভেতরে চলে গেল ঘরে, আপনা থেকেই ওই শান্ত হয়ে যাওয়ার পর যখন ক্ষমা ক্ষমা চাইলো শান্ত হয়ে ঘরে চলে গেল, ঘরের দরজা দাম করে বন্ধ করে দিল, বন্ধ করে দিল না মানে ও পেছনে ঢুকলো আর দরজাটা আপনি আপ বন্ধ হয়ে গেল। তা ওর দিদা তখন বলছে যে না এরকম করে তো কিছু হয় না, তাহলে কোনো ভালো গুণিনকে ডেকে নিয়ে আসতে হবে, এখানে গুণিনকে ডাকতে হবে, না হলে একে তো দেখেই মনে হচ্ছে কেউ না কেউ ধরেছে, তা গুণিনকে ডেকে নিয়ে। এবার পাড়ার যে গুণিন ছিল আর কি, মানে গ্রামে গঞ্জে তো এরকম গুণিন ফুনিন থাকে, ওই যে গুণিন ছিল ওনাকে কিন্তু উনি ডেকে নিয়ে আসেন, ঠিক আছে। ওই ডেকে নিয়ে আসার পর এবার ওই গুণিন যখন পা দিয়েছে ইয়েতে ভেতরে, পা দেওয়ার সাথে সাথে ও তখন বলছে তুই গুণিনকে এনেছিস, দেখ এবার আমি কি করি। হ্যাঁ এবার গুণিন তো মন্ত্র পড়তে পড়তে ভেতরে গেছে, একটু হাতে সেই সর্ষে ফর্ষে নিয়ে ছেটাতে গেছে ঘরে, হ্যাঁ বলছে বিশ্বাস করবে না, আমার ওই গুণিনের পেছন পেছন আমার বড় মামা, মেজো মামা, ছোট মামা, আমার মা, আমি সব ঢুকেছি পেছনে, আমার দিদা, ঠিক আমরা ঢুকতে যাব গুণিন ঢুকেছে, গুণিনের পেছনে শুধু আমার মেজো মামাই মানে ওর বড় মামা ঢুকেছে, ঢুকে আমরা কিন্তু ঢুকতে পারিনি। সেই আমরা যখন ঢুকতে যাব পক করে দরজাটা ফট করে দরজাটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে।
এবার বন্ধ হয়ে যাওয়ার পর মেজো মামা তো বড় মামা তো আটকে রয়েছে ভেতরে। ভেতরে আটকে থাকার পর বিশ্বাস করবে না, নিজে থেকে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পর কেউ যেন মামাকে গায়ে জোরে এমন ধাক্কা দেয়, ও একদম হুড়মুড় করে উঠোনের কাছে গিয়ে পড়ে এবং দরজাটা কিন্তু আপনি আবার বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ না, প্রায় 10-15 মিনিট বাদে একটা আত্মচিৎকার শুনতে পাওয়া যায়। তো সবাই ভাবে যে কি হলো, কে আত্মচিৎকারটা করলো। এবার দিদির গলাটাও ছেলেদের মতন, গুনিনও রয়েছে ভেতরে, তাহলে কে চিৎকার করলো? হ্যাঁ, কিন্তু এই 10-15 মিনিট ওই আত্মচিৎকারটা থেমে যাওয়ার পর ওই আত্মচিৎকারটা থেমে যাওয়ার পর দরজাটা আপনি আপ খুলে গেল। খুলে গিয়ে দেখা গেল যে ওই যে গুনিনটা ছিল, গুনিনটার মাথাটা সামনেরটা পিঠের দিকে চলে গেছে আর মাথাটা সামনের দিকে এরকম পুরো মোটকানো অবস্থায়, হাত পা গুলো পুরো এরকম বাঁকিয়ে দিয়েছে, এরকম অবস্থায় বডি পড়ে রয়েছে। ঠিক আছে, ওরা কিন্তু নিজের চোখে দেখেছে এটা ম্যামরা। তাই এরপর তো যথারীতি পুলিশ কেস হয়। পুলিশ কেস হওয়ার পরও দেখো, যতই আইন কিন্তু এইগুলো তো আর মানে না। আইন কখনো ভূত প্রেতকে বিশ্বাস করে না, কিন্তু পুলিশের মধ্যেও তো কিছু কিছু মানুষ থাকে যারা বিশ্বাস করে। তা ওই দেখার পর ওদের যে অফিসের মানে ওই থানার যে বড় অফিসার, উনিও আসেন এবং উনি আসার পর বডি ফডিটাকে নিয়ে চলে যায় পোস্টমর্টম করার জন্য, করার জন্য। তা উনি যখন ইনভেস্টিগেট করে চলে যাওয়ার পর উনি কিন্তু দ্বিতীয়বার পুরো সাদা পোশাকে একদম সাধারণ মানুষ ভাবে উনি কিন্তু ওনাদের বাড়িতে আসে, মানে মামার বাড়িতে আসে। মামার বাড়িতে আসার পর উনি কিন্তু বলে যে আপনাদের বাড়িতে কিন্তু কিছু একটা রয়েছে। হ্যাঁ, সরি, তা সরি একটু হয়ে গেছিলাম। তা বলছে উনি ওই অফিসারটি আসার পর বলছে, দেখুন এই বডিটা তো দেখেই বোঝা যাচ্ছে যেহেতু ওইটুকু একটা কলেজের মেয়ের পক্ষে এরকম হাট্টা কাট্টা একটা গুনিনকে মেরে ফেলা সম্ভব না, ওরকম ঘাড় মোটকে। ঠিক আছে, এটা কোনো অপ্রাকৃতিক বা কোনো আত্মার কাজ। ঠিক আছে, আমার চেনাশোনা একজন ভালো আছেন, সিদ্ধ পুরুষ আছেন, যিনি কিনা অনেক দিন ধরে করছেন। তা ওনাকে আমি নিয়ে আসছি আপনাদের বাড়িতে। বাড়িতে আনার পর উনি যা করবেন আপনারা মেয়েকে ঠিক করুন, উনি কিন্তু সেই কথাটা বলেন। এবং পরের দিন কিন্তু উনি ওই গুণিন যে সিদ্ধ পুরুষ আছে ওনাকে নিয়ে আসে। এক মিনিট একটুখানি দেখে নি কোনো জায়গা মিস হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এরপরে ওই নিয়ে আসে। ওই উনি ঢোকার পর তো মানে বলছে আবার তোরা এক গুনিনকে নিয়ে এসছিস, আয় দেখছি। এবার উনি তো প্রিপেয়ার ছিলেন, উনি পুলিশ অফিসারটিও বলে দিয়েছিলেন যে আগের গুনিনটির সাথে নিজেকে দেহবন্ধন করে করে, আর উনি সত্যি সিদ্ধ পুরুষ ছিলেন বলেছিলেন। মানে দেখলেই এক একজন বোঝা যায় না যেটা ভণ্ড বা সিদ্ধ কিনা। তা ওনাকে দেখে নাকি বোঝাই যাচ্ছিল উনি সিদ্ধ পুরুষ, যেহেতু ওনার পুলিশ অফিসার, একজন অত বড় অফিসার মানুষ নিয়ে এসছেন তাদের বাড়ির একজন নিশ্চয় ভুয়ো ভণ্ডকে নিয়ে আসবেন না কাউকে সাজিয়ে। ঠিক আছে, তা উনি এসে নিজেকে গাত্রবন্ধন করে ভেতরে যায়। ঠিক আছে, ভেতরে যাওয়ার সাথে সাথে আবার নিজে থেকে দরজা বন্ধ হয়ে যায়। তো এবার উনি বলছেন যে আমরা বাইরে থেকে শুনছি ওই দিদির ভয়েসের যে গলা, না আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি করব, আমি সবকিছু বলবো, আমি করব, কেন আমি একে ধরেছি, করব, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, এরকম করছে, চিৎকার করছে। তো বলছে তুই তাহলে দরজাটা খোল, আমি তাহলে যাই, বেরো তুই ঘর থেকে। তা উনি বেরোনোর সাথে সাথে মেয়েটাও কিন্তু বাইরে বেরিয়ে আসে, ওর দিদি কিন্তু বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে তা উনি বলেন যে আমি এখানে একটা যজ্ঞ করব, এই জিনিস চাই এবং আমারও 2 দিন টাইম লাগবে। এই যে আত্মাটা ওকে ধরেছে, এই আত্মাটা হচ্ছে মানে এমন অতৃপ্ত আত্মা
যাতে কিনা ও মুক্তি না পেতে পেতে একটা ভয়ঙ্কর আত্মাতে পরিণত বা পিশাচে পরিণত হয়েছে, যার জন্য যে কোনো সাধারণ গুণিনকে ও এইভাবে মেরে ফেলতে পারে। তা আমাকে 2 দিন টাইম দিন। তা 2 দিন টাইম দেওয়ার পর ওনাকে ও কিন্তু ওই যে বলেছিল বাইরে বের করে যখন এনেছিল, বাইরে বের করে আনার পর ওনার সাথে একটা কিছু মাদুলি ছিল, ওই মাদুলিটা সঙ্গে সঙ্গে ওনাকে দিদিকে পরিয়ে দেয়। ঠিক আছে, দিদিকে পরিয়ে দেওয়ার পর দিদি কিছুটা শান্ত হয়। তা উনি আরো 2 দিন টাইম চান ওনাদের কাছে। তা 2 দিন টাইম চেয়ে উনি 2 দিন বাদে আবার আসেন। 2 দিন বাদে আসার পর উনি এবার যজ্ঞের স্থানে ওনাকে বসান, একটা গোল ইয়ে করে ওই গন্ডির মধ্যে ওই দিদিকে বসায়। ঠিক আছে, দিদিকে বসায়, দিদিকে বসিয়ে এবার ওকে জিজ্ঞাসা শুরু করে যে তুই কে, তুই বল তুই কে, কেন এই বাচ্চা মেয়েটাকে এইভাবে অত্যাচার করছিস। তখন বলছে আমি হচ্ছে ওই পুলিশ অফিসারদের, ওই পুলিশ অফিসারও কিন্তু ওইখানে মজুদ মানে উপস্থিত ছিলেন আর কি। ওই পুলিশ অফিসারটির সামনে মা বাবা মামা মামি সবাইয়ের সামনে তখন ওই ছেলেদের বয়সে বলা স্টার্ট করে, এই যে জমিটা কেনা হয়েছে এই জমিটা হচ্ছে আমার। ঠিক আছে, আমার জমিকে আমারই নিজের দাদা মিথ্যে ছলনায় মিথ্যে ইয়েতে আমাকে সাইন করিয়ে এই জমির মধ্যে আমাকে প্রচন্ড এনে আমাকে মানে বাড়ি থেকে তুলে আনে। এই জমিটা সরি আমি বলে দেখি, মাঝখানে ভুলে গেছিলাম, এই জমিটা আমার। তখন বলে যে এই জমিটা তো তো বোঝা গেল, তুই তাহলে এলি কি করে, মানে মরে গেলি কি করে। তখন ও মানে লোকটা কাঁদছে আর বলছে আমাকে আমার দাদা ঠকিয়ে, আমার দাদা কি করেছে, এই জমিটা হচ্ছে আমার, আমার দাদা আমাকে মিথ্যে ইয়ে করে জমিটায় নিয়ে আসে, নিয়ে এসে একটা খাতায় সাইন করায়, সাইন করিয়ে আমাকে প্রচন্ড মারে এবং আমাকে জীবন্ত জ্বলন্ত অবস্থায় মেরে ফেলে। এবং আমার বাড়িতে আমার স্ত্রী, আমার 2 ছোট ছোট ছেলে মেয়েকেও ও কিন্তু আগুনে পুড়িয়ে মারে। আমি এই জমি ছেড়ে কোথাও যেতে পারিনি, আমার কোথাও মুক্তি হয়নি, আমি মুক্তি চাই না। আমি চাই আমার পরিবারের মৃত্যুর জন্য যারা দায়ী তারা শাস্তি পাক। তারা যদি শাস্তি না পায় আমি কিন্তু এই মেয়েটিকে ছাড়বো না। এই মেয়েটিকে আমি আমার সঙ্গে নেব না, কিন্তু এই মেয়েটির সাথেও মেয়েটিকে আমি সঙ্গে নেব না বা মেরে ফেলবো না। উনি কিন্তু মানে ওই লোকটা বলছে, আত্মাটা বলছে মেরে ফেলবো না, কিন্তু আমি ওকে ছেড়ে যাবো না। ওকে আমি অন্য কিছু ব্যবহারও করতে দেব, মানে অন্য কিছু ভাবে ওকে আমি কিছুই করতে দেবো না, ও আমার হাতের মুঠোয় চলে এসছে। তো তখন পুলিশ অফিসারটিও বলে ঠিক আছে, আপনার যদি ইয়ে থাকে আপনি প্রমাণ দিতে পারবেন আপনাকে লিখেছে। তখন উনি নাকি সমস্ত কিছু কোথায় কি রাখা আছে, কোথায় গেলে কিভাবে পাওয়া যাবে, ওর দাদা এখন কোথায় রয়েছে বর্তমানে, সমস্ত কিছু কিন্তু উনি বলেন। এবং ওই পুলিশ অফিসারটিও কিন্তু রেকর্ডিং করেন ওটা। ঠিক আছে, রেকর্ডিং করার পর উনি তো চলে যান এবং ওই যাগযজ্ঞ করে ইয়ে করে মন্ত্রফন্ত্র পড়ে। মন্ত্রফন্ত্র পড়ার পর ওই দিদি কিন্তু একদম অজ্ঞান হয়ে যায়। না, তার আগে বলেছি যখন মন্ত্র মানে যাগযজ্ঞ হচ্ছে তখন বলে পুলিশ অফিসারটিকে, আপনি যদি আমাকে আশ্বাস দেন যে এই খুনিদের, আমার দাদা আমার আর আমার পরিবারের খুনিকে আপনি ধরে দেবেন বা জেলে পুরবেন, তবেই কিন্তু আমি এই মেয়েটিকে ছাড়বো। তার আগে কিন্তু আমি কোনোভাবেই এই মেয়েটিকে ছেড়ে যাব না। তা পুলিশ অফিসারটি কথা দেন এবং রেকর্ডিং করেন, ইয়ে করেন। এবং উনি যা যা জায়গায় যে জায়গায় যা যা প্রমাণ বলে দিয়ে গেছিলেন, পরবর্তীকালে ওই যে জায়গায় ওনাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই জায়গায় হাড্ডি পাওয়া গেছে, এবং ওনারা বউ মেয়েকে ছেলে মেয়েকে কোথায় মারা হয়েছে, কোথায় পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, সেই কঙ্কালগুলো উদ্ধার হয়, উদ্ধার করে পুলিশ করে। পরবর্তীকালে ওর দাদাকে কিন্তু অ্যারেস্ট করে। তারপরে কিন্তু ওর কিন্তু আর কোনো প্রবলেম হয়নি দিদির।
ওই যে ঠিক হয়ে গেল, তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওই আত্মাটি যা যা বলেছে, যা যা প্রমাণ দেখিয়েছে, সেই প্রমাণ কিন্তু সত্যি পুলিশরা গিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু প্রমাণ পেয়েছে, তাদের হাড় পেয়েছে, তাদের মানে কোথায় জ্বালানো হয়েছিল সেই জায়গাগুলো পেয়েছে, এবং দলিল পত্র সমস্ত কিছু পেয়েছে। তা এই হচ্ছে আমার সেকেন্ড ঘটনা। তা আজকে আমি এখানেই শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল, 10:24। তোমাদের অনেক অনেক ধন্যবাদ মানে এতক্ষণ আমার সাথে সাথ দেওয়ার জন্য। তাহলে আজকে এখানেই ফিনিশ করি। একটু যদি বলো আজকে এখানেই শেষ করছি তাহলে। তাহলে একটু কেউ কমেন্ট করো, এখানেই তাহলে শেষ করি। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। 10:24-25 হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, 10:25 বাজে। খুব উপভোগ করলাম। থ্যাংক ইউ সোমদা। একটু একটু কমেন্টে জানিও কেমন লাগলো আজকে আমার এই ঘটনা দুটো। খুব ভালো থেকো তুমি, সুস্থ থেকো, তুমিও খুব ভালো থেকো সুদীপ্তা দি, খুব ভালো থেকো। তাই একটু আমাকে যদি বলো কেমন লাগলো আজকের ঘটনাগুলো। একটু ইমোশনালও হয়ে পড়েছিলাম দিদির ঘটনাতে। তাহলে আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধু, দাদা দিদি বন্ধুরা, নমস্কার, গুড নাইট। থ্যাংক ইউ সুদীপ্তা দি।